আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। দেখি যারা আসছে, আশা করি আগের ক্লাসের যে পড়াগুলো ছিল আমি একটু এখন একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব। এই শাকিল, শুনছেন আমাকে? ক্লিয়ার হলে বলবেন প্লিজ। হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। তাহলে এখন পর্যন্ত আমরা কি কি পড়াইলাম বলেন। মানে এই ইংলিশ লিটারেচারের ক্লাস তো এখন পর্যন্ত দুইটা হলো। কি কি পড়াইছি একটু বলতে পারবেন? বল, রিভিউ আর কি, জাস্ট যে কি কি পড়ানো হয়েছে এটা, এরপরে আমরা শুরু করবো আর কি আজকে ক্লাসের মূল আলোচনা। স্যার, এই যে ওল্ড এজ থেকে ভিক্টোরিয়ান এজ পর্যন্ত মোটামুটি পড়া হয়েছে। মানে প্রথম থেকে আমরা হচ্ছে যে এলিজাবেথান এজ থেকে শুরু করছি, তারপর হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড পড়ালাম, তারপরে হচ্ছে আমরা কি যে বলে রোমান্টিক এজ পড়ালাম, তারপরে হচ্ছে কি সর্বশেষ ভিক্টোরিয়ান। পড়ালাম হচ্ছে ভিক্টোরিয়ান এজ। তো আজকে আমাদের যেটা বাকি আছে আর কি মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড আর হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড, এই দুইটা আমরা কভার করার চেষ্টা করব। আর আপনাদের দেখলাম যে পিএসসি হচ্ছে এই 50তম বিসিএস প্রিলিমিনারির যে নোটিশ আজকে আপনাদের ওয়েবসাইটে দিছে দেখলাম, তার মানে পরীক্ষা নির্ধারিত সময়ে হচ্ছে। তো আপনাদের হাতে খুব বেশি সময় নাই। So, আজকে আমি ইংলিশ লিটারেচারের ক্লাসটা একটু শেষ করার চেষ্টা করব। আপনার অন্যান্য সাবজেক্ট গুলো তো অবশ্যই পড়বেন, লিটারেচার আমি যতদূর দেখালাম, বইয়ের কথা বললাম, তারপরে আমি শীট দেওয়া হয়েছে আমাদের এখান থেকে, এই শীট গুলো আপনারা দেখে একটু পড়ার চেষ্টা করবেন, আর আমি যেগুলো দেখাচ্ছি এগুলো একটু দেখবেন আর কি। ইনশাল্লাহ আশা করি এখান থেকে আসবে। আর কমনের ব্যাপারে, যেটা কমন কি পড়বে না সেটা আপনারা গাইডলাইন আমি দেখাই দিচ্ছি, কমন পড়বে কিনা সেটার নিশ্চয়তা নাই। বাট আমি চেষ্টা করছি সকল কবি সাহিত্যিক গুলোকে কাভার করার। আপনারা সেভাবে পড়বেন, এই অন্যান্য গাইড বই বা এগুলোর সাহায্য নেবেন, ইনশাল্লাহ ভালো হবে। তাহলে আমি আজকের মূল আলোচনায় যাওয়ার আগে জাস্ট নাইমের কাছ থেকে একটু ভিক্টোরিয়ান পিরিয়ডের যে তিনজন বিখ্যাত লেখক এদের নামটা একটু শুনতে চাচ্ছিলাম আর কি। নাইম, আমাকে শুনছেন? জি স্যার। যে তিনজন বিখ্যাত লেখক আছে যারা ভিক্টোরিয়ান পিরিয়ডে লেখা, মানে যাদের লেখাগুলো খুবই ফেমাস, আমি বলছিলাম পড়ানোর সময় তিনজন কবি আছে, এদের নামগুলো একটু বলবেন প্লিজ। শেক্সপিয়ার ওই, ও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই এরা কি ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি? বলে কি দেখো, সারছে। কে বলতে পারবেন? জান্নাতুল নাফিয়া, আপনি কি গত ক্লাস করেছেন? না স্যার, গত ক্লাস ছিলাম না, অসুস্থ ছিলাম তো এই জন্য দুইটা ক্লাসই মিস হয়েছে আমার। আহ, আচ্ছা, আমরা লিটারেচারে দুইটা ক্লাস নিয়েছি, চেষ্টা করছিলাম আর কি যতদূর কভার করার। মালিহা এইমাত্র জয়েন করছে। মালিহা, গত ক্লাসে আমরা বলছিলাম যে ভিক্টোরিয়ান পিরিয়ডের তিনজন প্রণিধানযোগ্য লেখক আছে, এর মধ্যে একজনকে বলছিলাম যে রিপ্রেজেন্টেটিভ পোয়েট। বলেন তো দেখি কে রিপ্রেজেন্টেটিভ পোয়েট ভিক্টোরিয়ান পিরিয়ডের? স্যার, আমি পড়তে পারি না, আমার একাডেমিক পরীক্ষা চলতেছে তো এই জন্য। হ্যাঁ, কি বলে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে, মানে আমি প্রথমেই বলে নিচ্ছি যে আজকে হয়তো আমাদের ইংলিশ লিটারেচারের লাস্ট ক্লাস হতে চলেছে। তো আপনাদের কোনো ক্লাস, মানে ক্লাস চলাকালীন সময় কোনো প্রশ্ন জাগলে মনের মধ্যে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর আজকে মডার্ন পিরিয়ড পোস্ট মডার্ন পিরিয়ড যেহেতু কাভার দিব, এখানে অনেকগুলো লেখক আছে, অনেক বিখ্যাত কবি সাহিত্যিক এই পোস্ট মডার্ন এবং মডার্ন পিরিয়ডে আছে, তো আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমরা চলি। আমাদের শিটে কি আছে একটু দেখার চেষ্টা করি আমরা। আচ্ছা, এই শিট কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি শেয়ার হচ্ছে বলুন তো জি একটু। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখি যে কি আছে এখানে। প্রথম, মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডের ব্যক্তিকালটা কত সাল থেকে কত সাল থেকে বলুন তো, কত সাল থেকে কত সাল পর্যন্ত একজন বলেন। ভিক্টোরিয়ান পিরিয়ডের ব্যক্তিকালটা মনে আছে? জি স্যার। বলেন।
ভিক্টোরিয়ান পিরিয়ডের ব্যক্তিকালটা কত? 1832 থেকে 1901। তাহলে মডার্ন পিরিয়ডের ব্যক্তিকাল অবশ্যই 1901 সালের পর থেকে হবে, তাই তো? তাহলে এটা উনিশশো আপনার এক থেকে 1939 সাল। আচ্ছা, থ্যাংক ইউ। শাশ্বত মডার্ন পিরিয়ড হচ্ছে 1901 থেকে 1939, দ্যাট মিনস হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগ পর্যন্ত, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডের ব্যক্তিকাল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হচ্ছে আমাদের যে পোস্ট মডার্ন পিরিয়ড শুরু হবে। তা আমরা আলোচনার সুবিধার্থে এখানে মডার্ন এবং পোস্ট মডার্ন দুইটাই একসাথে আলোচনা করছি আর কি। পোস্ট মডার্ন পিরিয়ড আলোচনার সুবিধার্থে এটা খুব বেশি দেখা যাচ্ছে দুই যুগের লেখার ধাঁচ খুব বেশি আলাদা নেই, খুব বেশি ব্যতিক্রম না, তাই আমরা দুইটা একসাথে আলোচনা করব। এই মডার্ন পিরিয়ডে আপনারা যদি 3 থেকে 4 জন অনেক লেখক আছে আমি প্রথমে বলছি, কিন্তু এর মধ্যে 3 থেকে 4 জন হচ্ছে খুবই বিখ্যাত, যাদের সম্পর্কে প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে জানতে হবে, যাদের লেখা সম্পর্কে। এর মধ্যে যে আমি প্রথম যে লেখকটা আছে ওনার নাম হচ্ছে জর্জ বার্নার্ড শ। এই জর্জ বার্নার্ড শ সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপরে আপনাকে জানতে হবে ডব্লিউ বি ইয়েটস, ওনার সম্পর্কে মানে একদম টু দা পয়েন্ট জানতে হবে। তারপর আর্নেস্ট হেমিংওয়ে সম্পর্কে জানা লাগবে, সবই পড়তে হবে বাট এদের একটু বেশি গুরুত্ব দিতে হবে। টি.এস. এলিয়ট সম্পর্কে আপনাকে খুব জানতে হবে। টি.এস. এলিয়ট খুবই বিখ্যাত লেখক, এই যুগের বিখ্যাত কবি সাহিত্যিক। ঠিক আছে, আমাদের সম্পর্কে আর একজন লেখক এখানে আনফরচুনেটলি বাদ গেছে, আমি আলোচনা করব, রবার্ট ফ্রস্ট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শুরু করি বার্নার্ড শ দিয়ে। হ্যাঁ, তো বার্নার্ড শ এখানে আমি একটু নোট থেকে আপনার যে শীট দেওয়া হচ্ছে শীটের বাইরে দুই একটা ইনফরমেশন এখানে আছে, আপনারা একটু খেয়াল করেন প্লিজ। বার্নার্ড শর ব্যাপারে যে লেখা আছে জিবি শ তাকে সংক্ষেপে ডাকা হয়। প্রথমে লেখা আছে আইরিশ প্লে রাইট। সে হচ্ছে মূলত একজন নাট্যকার। কোথাকার? আয়ারল্যান্ডের বা আইরিশ, সংক্ষেপে আয়ারল্যান্ডের নাগরিকদেরকে আইরিশ বলা হয়। সে আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার। রোট মোর দেন 60 প্লেস। তার সাহিত্যিক জীবনে সে 60টারও বেশি হচ্ছে আপনার কি করছে, এই নাটক রচনা করেছে। তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা অর লিটারেচার। তাকে ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা বলা হয়, বা মডার্ন সাহিত্যের, তাকে মডার্ন ইংরেজি সাহিত্যের জনক বলা হয়। গ্রেটেস্ট প্লেরাইট অফ মডার্ন পিরিয়ড, মডার্ন পিরিয়ডের সবচেয়ে বড় লেখক সে। গট নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1925। উনি 1925 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এই সালটা একটু যদি পারেন মনে রাখেন, যে জীবিশ নোবেল পুরস্কার কত সালে পেয়েছেন, এটা অনেক সময় আসে। আচ্ছা, এবার আপনারা মনোযোগ সহকারে শুনেন, আমি কিন্তু জিজ্ঞেস করবো সবার কাছ থেকে। আপনারা জানেন যে আমি ক্লাসের একটু পর পর জিজ্ঞেস করি, একটু বলার চেষ্টা করেন বা মুখস্থ রাখার চেষ্টা করেন। তার যে নাটকগুলো আছে, তার অসংখ্য নাটক সে লিখেছে। অসংখ্য নাটকের মধ্যে যে সবচেয়ে বিখ্যাত যে নাটকগুলো, সেগুলো আমরা এখানে আলোচনা করেছি বা লেখার চেষ্টা করেছি। প্রথম যে নাটকটা লেখা আছে এটা পিগমেলিয়ন। এটা আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে প্লে, মূলত তার সবগুলোই প্লে, তারপর বোঝার সুবিধার্থে লেখা হয়েছে। পিগমেলিয়ন, আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত নাটক। ঠিক আছে, আর্মস অ্যান্ড দ্য ম্যান। আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে প্রশ্ন আসে যে হু হ্যাজ রিটেন দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান। আর্মস অ্যান্ড দ্য ম্যান লিখছে হচ্ছে জিবি শ। আনসার করতে হবে আমাদের কি, জিবি শ। আর্মস অ্যান্ড দ্য ম্যানের ক্যারেক্টার থেকেও প্রশ্ন আসে, নিকোলা ব্লান্সি। ঠিক আছে, এদের সম্পর্কে একটু ক্যারেক্টার গুলো সম্পর্কে জানা লাগে, অনেক সময় ক্যারেক্টার থেকেও প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান ওনার আরেকটা বিখ্যাত নাটক। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, আমরা এর আগে একটা পড়ে আসছিলাম যে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা লিখছে হচ্ছে কি শেক্সপিয়ার, কিন্তু ওই যে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা লিখছে হচ্ছে জর্জ বার্নার্ড শ। ক্যান্ডিডা, ডক্টরস ডিলেমা। এরপর এইগুলো শীটে লেখা নেই, আমি একটু অ্যাড করার চেষ্টা করেছি। এগুলো বিখ্যাত নাটক। এর মধ্যে হচ্ছে মেজর বারবারাটা বিখ্যাত। আর ইউ ক্যান নেভার টেল, এটার একটা বাংলা অনুবাদ করছে মুনির চৌধুরী নামে আমাদের যে সাহিত্যিক আছে বাংলা সাহিত্যে, উনি অনুবাদ করার চেষ্টা করছে। এটার নাম দিয়েছে উনি কেউ কিছু বলতে পারে না।
ঠিক আছে, ইউ ক্যান নেভার টেল। তারপর বাকিগুলো সেন্ট জন, দ্য ফিল এন্ড এরার। তাহলে প্লেজ, ওনার যে বিখ্যাত নাটকগুলো আছে আমি বলার চেষ্টা করেছি: পিগমেলিয়ন, আর্মসন দ্য ম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, ক্যান্ডিডা, ডক্টরস ডিলেমা, সেন্ট জন, মেজর বারবারা, ফিল এন্ড এরার, ইউ ক্যান নেভার টেল। ওকে, আপনারা 1 মিনিটের মতো পড়েন, আমি একজনের কাছ থেকে বলানোর চেষ্টা করবো আর কি। একটু পড়েন প্লিজ, হ্যাঁ, 1 মিনিট পড়েন। আচ্ছা, ওকে, আশা করি পড়তে পারছেন। এই কে আছে, এটা কে পড়বে? মালিহা পড়েন তো একটু, স্যার, নাম প্লিজ, নামটা একটু পিগমেলিয়ন, পড়েন। জি স্যার। পিগমেলিয়ন, আর্মস অ্যান্ড দ্য ম্যান, আচ্ছা, ম্যান অ্যান্ড সুপারম্যান, ওকে, কেইজার অ্যান্ড ক্লিওপেট্রা, ক্যান্ডিডা, ডক্টরস ডিলেমা, সেন্ট জন, মেজর বারবারা, দ্য ফিলেন্ডারা। ফিলেন্ডারার, ইউ ক্যান নেভার টেল। আচ্ছা, এই যে ইউ ক্যান নেভার টেলের কি যে একটা বাংলা হয়েছে, কি যে নাম বললাম যেন, বলুন তো? মুনির চৌধুরী, হ্যাঁ, মুনির চৌধুরী এটা বাংলা অনুবাদ করছে, কেউ কিছু বলতে পারে না। আচ্ছা, ওনার লেখাগুলো থেকে অসংখ্য কোটেশনস আছে, কিন্তু তার মধ্যে 2টা বিখ্যাত কোটেশন আছে যেগুলো আমি লেখার চেষ্টা করেছি। 9 soldiers out of 10 আর born fools। সে বলছে যে 10 জন সৈনিকের মধ্যে 9 জন সৈনিক হচ্ছে জন্মগতভাবে বোকা। কি ধরনের কথা লিখছে দেখেন। আর একটা লেখা লিখছে, God is on the side of big battalions। যে স্রষ্টা সব সময় বড় ব্যাটালিয়ন বা সৈন্য দলের সাথে থাকে। মানে এটার বাংলা সাহিত্যে এরকম একটা লাইন লিখছে মানিক বন্দ্যোপাধ্যায়, যে ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। এটা আপনি এটার একটা মানে ইংলিশ ট্রান্সলেশন এই টাইপের নিতে পারেন, ভাবানুবাদ বলতে পারেন, যে গড ইজ অন দ্য সাইড অফ বিগ ব্যাটালিয়ন্স। ওকে, স্যার আচ্ছা, জর্জ বার্নার্ড শো বলেন, বলেন। বাংলা লাইনটা হুম, কি বল? এটা ওই মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস আছে আর কি, আপনার নদীর মাঝি নামে। ঠিক আছে, ওই পদ্মা নদীর মাঝিতে একটা লাইন আছে, বাংলা সাহিত্যে খুবই বিখ্যাত লাইন: ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। মানে এখানে বলতে গরিব পল্লীতে তারা খুঁজে পাওয়া যাবে না, এটা বোঝানোর জন্য উনি লিখছে আর কি, যে ঈশ্বর ভদ্রপল্লীতে থাকেন। যে এরকম ভাবেই যে জর্জ বার্নার্ডশোর লেখাটা ঠিক একই টাইপের, গড ইজ অন দ্য সাইড অফ বিগ ব্যাটালিয়ন্স। যে স্রষ্টা সবসময় বড় সৈন্যদল, শক্তিশালী সৈন্যদলের সাথে থাকে। ঠিক আছে, সার্ভাইভ অফ দ্য ফিটেস্ট এই টাইপের আর কি, যার শক্তি আছে সেই টিকবে দুনিয়াতে, এমন কথা বোঝানোর জন্য বলছে আর কি এটা। আচ্ছা, এরপরে আমি বিখ্যাত যে লেখকগুলো ওনাদেরকে আগে পড়াবো, তারপরে অন্যান্য লেখকগুলোর কাছে আমরা যাব। ঠিক আছে, তো জর্জ বার্নার্ড শো পড়ালাম, তারপরে আসেন উইলিয়াম বাটলার ইয়েটস, যাকে সংক্ষেপে ডব্লিউ.বি. ইয়েটস বলা হয়। খুবই বিখ্যাত, ওনার সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে, ওনার থেকে প্রশ্ন আসেই। এবং উনি বাংলা সাহিত্যের সাথেও কানেক্টেড কিছুটা। কিভাবে কানেক্টেড আমি বলছি। প্রথমে যে ওনার ব্যাপারে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, অ্যান আইরিশ পয়েট, মানে সেও আয়ারল্যান্ডের একজন বিখ্যাত কবি, ন্যাশনাল পোয়েট অফ আয়ারল্যান্ড, মানে সে হচ্ছেন আয়ারল্যান্ডের জাতীয় কবি। আর হি ইজ ফেমাস ফর ইউজিং সিম্বলিজম অ্যান্ড মিস্টিসিজম ইন হিজ পোয়েমস। সিম্বলিজম কি? প্রতীক, প্রতীক বোঝানোর জন্য, যে কিছু একটা বুঝাইছে, প্রতীকই বোঝেন তো, যে এটা দ্বারা, যেমন কবুতর হচ্ছে শান্তির প্রতীক অর্থে ব্যবহৃত হয়। ওকে, মানে ওনার কবিতা এই টাইপের, যে ওনার কবিতাতে আপনার সিম্বল পাওয়া যাবে, মিস্টিসিজম পাওয়া যাবে, যে অতীন্দ্রিয়বাদ, যেটা আমি আপনি মানে সহজ ভাষা, আক্ষরিক ভাষা ব্যাখ্যা করতে পারবো না, আমাদের বিয়ন্ড নলেজ, এই টাইপের মিস্টিসিজমের জন্য ওনার কবিতা বিখ্যাত। And he got a Nobel Prize at 1923। 1923 সালে উনি নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা, উনি বাংলা সাহিত্যের সাথে কিভাবে কানেক্টেড? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি লেখা হয়েছে, গীতাঞ্জলির যে
সূচনাটা উনি ইংলিশ ট্রান্সলেশন করে দিয়েছিলেন, মানে সূচনাটা উনি ইংরেজিতে লিখে দিয়েছিলেন। তো এই এই রবীন্দ্রনাথ ঠাকুর পরে কি 1913 সালে নোবেল পুরস্কার পেল, তাই না? লিখছে, এই সূচনাটা লিখছে 1910 সালে যখন প্রকাশ হয়, বাট 1923 সালে 13 সালে পুরস্কার পেল। আর উনি পুরস্কার পেয়েছে 1923 সালে। সো উইলিয়াম বাটলার ইয়েটস ইজ কানেক্টেড উইথ বাংলা লিটারেচার। আপনারা ওনাকে পড়ার সময় বাংলা লিটারেচারের সাথে কানেকশন করবেন। আর আরেকটা হচ্ছে যে অনেক কবি সাহিত্যিক পাবেন যাদেরকে বাংলা সাহিত্যের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, যেমন আমি হচ্ছে আপনার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়ানোর সময় বলছিলাম হচ্ছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বাংলা সাহিত্যের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনি তুলনা করতে পারেন। অন্যান্য আরো লেখক হয়তো আপনি পাবেন, যে বাট বিখ্যাত যে লেখক সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলা সাহিত্যে নেচার নিয়ে, প্রকৃতি নিয়ে কথা বলছে তার উপন্যাসগুলোতে। ওকে, তাহলে বাটলার ইয়েটস সম্পর্কে যে ইনফরমেশন গুলো দিলাম একটু চেষ্টা করে মনে রাখার। আর এখানে এই যে দেখেন, এখানে লেখা আছে হি রোড দ্য ইন্ট্রোডাকশন অফ গীতাঞ্জলি ফর রবীন্দ্রনাথ ট্যাগর। আর তার বিখ্যাত যে কবিতাগুলো আছে, কবিতাগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, ওনা থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, ওনা থেকে প্রশ্ন হবেই, হয়। এই বছর না হলে আগামী বছর, আগামী বছর না হলে এর পরের বছর আসবেই। সে বিখ্যাত লেখক, তার সম্পর্কে প্রশ্ন হতেই হবে। আর বাটলার ইয়েটস আর দুই যে টি.এস. এলিয়ট, জি.বি. শকে বাদ দিয়ে আপনি মডার্ন পিরিয়ড চিন্তাই করতে পারবেন না। আচ্ছা, ওনার যে বিখ্যাত কবিতাগুলো এখানে আছে অনেকগুলো, আপনার যতগুলো পারেন একটু মনে রাখার চেষ্টা করেন। 3-4 বার পড়লে দেখবেন, লিখলে মনে থাকবে। দ্য সেকেন্ড কামিং তার সবচেয়ে বিখ্যাত কবিতা। দ্য সেকেন্ড কামিং আমি হাইলাইট করে দিলাম। আর তার আরেকটা বিখ্যাত কবিতা আছে, যেটা হয়তো আপনার সেটা আছে কিনা আমি জানি না, ইস্টার্ন 1916। এটা তার বিখ্যাত একটা কবিতা, আর অন্যান্যগুলো তো অবশ্যই পড়তে হবে, বাট এই দুইটা খুবই বিখ্যাত। দ্য সেকেন্ড কামিং, প্রেয়ার ফর মাই ডটার, এটা একটা কবিতা। দ্য টাওয়ার, একটা পোয়েট্রি কালেকশন অফ পোয়েমস, এটা হচ্ছে পোয়েট্রি, এখানে অনেকগুলো কবিতা আছে, কবিতার একটা কালেকশন এটা। ওকে, তো যার জন্য এটা হচ্ছে পোয়েট্রি। দ্য উইন্ডিং স্টেয়ার, এটাও একটা পোয়েট্রি, এখানে অনেকগুলো কবিতা আছে। দ্য গ্রিন হেলমেট, পোয়েট্রি। এরপরে যে অন্যান্যগুলো কবিতা আছে কয়েকটা, দ্য ওয়াইল্ড সোয়ান এট কোল, পোয়েম, ইস্টার্ন 1916। নো সেকেন্ড ট্রয়, এটাও একটা কবিতা ওনার, নো সেকেন্ড ট্রয়। এরপরে আপনারা আসেন সেইলিং টু বাইজেন্টিয়াম, এটাও মোটামুটি ভালো বিখ্যাত কবিতা, সেইলিং টু বাইজেন্টিয়াম। আবার শুধু বাইজেন্টিয়াম নাম, বাইজেন্টিয়াম নামে একটা কবিতা আছে। লাস্ট ওয়ানটা দ্য লেক আইল অফ ইনসফ্রি, ওনার আরেকটা কবিতা আছে হচ্ছে আপনার লেডা অ্যান্ড দ্য সোয়ান। আরো ওনার অনেক কবিতা আছে, বাট এগুলো সম্পর্কে আপনার একটু মনে রাখার চেষ্টা করেন। লেডা অ্যান্ড দ্য সোয়ান। ওকে, অ্যামাং দ্য স্কুল চিলড্রেন, ওনার বিখ্যাত কবিতা। আরেকটা কবিতা আছে অ্যামাং দ্য স্কুল চিলড্রেন, অ্যামাং দ্য স্কুল চিলড্রেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা ওনার কবিতাগুলো আরেকবার আমি পড়ার চেষ্টা করি, আপনারা একটু দেখেন। দ্য সেকেন্ড দ্য সেকেন্ড কামিং, প্রেয়ার ফর মাই ডটার, দ্য টাওয়ার, এটা পোয়েট্রি কালেকশনস। এগুলো একটু, যেগুলো পোয়েট্রি কালেকশন এগুলো পরে পড়েন, কবিতাগুলোর নাম আগে মনে রাখেন। দ্য ওয়াইল্ড সোয়ান এট কোল, ইস্টার্ন 1916, নো সেকেন্ড ট্রয়, সেইলিং টু বাইজেন্টিয়াম, আরেকটা হচ্ছে বাইজেন্টিয়াম, দ্য লেক আইল অফ ইনসফ্রি, লেডা অ্যান্ড দ্য সোয়ান, অ্যামং দ্য স্কুল চিলড্রেন। ওকে, এই আমি একজনকে ইয়া বলেন, জান্নাতুল কি নাফিয়া, আপনি বলেন তো এই কবিতাগুলো একটু উচ্চারণ করেন। The second coming, prayer for my daughter, the tower, the winding stair, the green helmet, the wild swan at coal, ওকে, Esther, এটা 1916। 1916. No আচ্ছা, second toy, sailing to Byzantium, the lake Isle of Innisfree, Leda and the Swan among the school children. ওকে, থ্যাংক ইউ। আপনারা আবার নিজে একবার পড়েন, তারপরে আমি অন্য আরেকজন কবির কাছে যাচ্ছি। আপনারা একবার পড়ার চেষ্টা করুন সবাই, প্লিজ।
আশা করি সবাই পড়ছেন। আচ্ছা, উইলিয়াম বাটলার ইয়েটস বা সংক্ষেপে ডব্লিউ.বি. ইয়েটস আমাদের শেষ হলো। তারপরে আমরা চলে যাব হচ্ছে টি.এস. এলিয়টের কাছে। এলিয়ট খুবই বিখ্যাত একজন লেখক, মানে এই যুগ সম্পর্কে জানতে গেলে এলিয়টকে আপনারা মিস করতে পারবেন না। ওনার সম্পর্কে প্রশ্ন আসে, 49 বিসিএস ওনা থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, দেখেন টি.এস. এলিয়টের যে ফুল নাম, যে টি.এস. টমাস স্টিয়ার্নস এলিয়ট। ওকে, নোবেল প্রাইজ সে 1948 সালে উনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে। আর সবচেয়ে বিখ্যাত যে কবিতা সেটা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। ওকে, এটা সবচেয়ে বিখ্যাত কবিতা। এটা এই 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 প্রশ্নটা হয়েছে যে ওয়েস্টল্যান্ডের পাবলিকেশন ইয়ার কত, এটা আসছিল। তো এটার পাবলিকেশন ইয়ার হচ্ছে 1922 সালে। তো আপনারা 22 সালে কিভাবে মনে রাখবেন? মনে রাখবেন হচ্ছে বিদ্রোহী কবিতা আমাদের বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি, উনি প্রকাশ করেছেন বিদ্রোহী কবিতা, যেটা 1922 সালে প্রকাশিত হয়েছে। তো এটার সাথে আপনারা এটা মিলিয়ে মনে রাখার চেষ্টা করেন। দ্য ওয়েস্টল্যান্ড 1922 সাল। আমি এখানে ব্র্যাকেটে লিখে দিছি বিদ্রোহী পোয়েম সেম ইয়ার। ওকে, এরপর ওনার যে আরো অন্যান্য যে লেখাগুলো আছে, এর মধ্যে আমি আরেকটা আপনাকে হাইলাইট করতে চাচ্ছি। এই যে এই লেখাটা আপনার, আর এই ওয়েস্টল্যান্ড সম্পর্কে আরেকটা লাইন আপনাকে আমি বলতে চাই। এই এই কোটেশনটা একটা খেয়াল করেন, আপনারা হয়তো পেয়ে থাকতে পারেন যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ে থাকেন। এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, এটা আপনার দ্য ওয়েস্টল্যান্ড থেকে নেওয়া। সেই এপ্রিল মাসকে সবচেয়ে ক্রুয়েলেস্ট মান্থ বলেছে। আর ওয়েস্টল্যান্ড বলতে এই পৃথিবী মডার্ন ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে। ওয়েস্টল্যান্ড বলতে টি.এস. এলিয়ট বর্তমান যে মডার্ন যে যুগ, মডার্ন যে পৃথিবী, মডার্ন যুগ পৃথিবীকে সে হচ্ছে আপনার ওয়েস্টল্যান্ড হিসেবে, অনুর্বর ভূমি হিসেবে উল্লেখ করেছেন। আর এই ওয়েস্টল্যান্ডের একটা বিখ্যাত লাইন হচ্ছে এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এই কবিতায় আরো দুই একটা লাইন বিখ্যাত আছে, যেমন কানেক্টিং নাথিং উইথ নাথিং, এরকম আরো কয়েকটা লাইন আছে। আপনার যদি কবিতা পড়ার ইচ্ছা থাকে এটা পড়তে পারেন, বিখ্যাত কবিতা। আচ্ছা, এই ওয়েস্টল্যান্ডে 5টা পার্ট আছে। প্রশ্ন হতেই পারে যে হাউ মেনি পার্টস আর দেয়ার ইন দ্য পোয়েম দ্য ওয়েস্টল্যান্ড। এটার 5টা পার্ট আছে, 5 পার্টস। ঠিকই, যদি আপনার বিস্তারিত জানতে চান আপনারা জানতে পারবেন, বাট আমি জাস্ট আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। দ্য বেরিয়াল অফ দ্য ডেড, এ গেম অফ চেস, দ্য ফায়ার সারমন, ডেথ বাই ওয়াটার, হোয়াট দ্য থান্ডার সেড। এই 5টা হচ্ছে এই পার্টের নাম। এই কবিতার 5টা পার্ট আছে। এর মধ্যে এই আপনাকে যদি লাইনগুলো 5টা পার্টের আলাদা আলাদা নাম আছে, কি কি বললাম, এই নামগুলো যদি আপনারা জানতে চান তাহলে আপনারা দেখতে পারেন আমি যেটা বললাম। যে কি, প্রথম হচ্ছে দ্য বেরিয়াল অফ দ্য ডেড, এ গেম অফ চেস, দ্য ফায়ার সারমন, ডেথ বাই ওয়াটার, টু হোয়াট দ্য থান্ডার সেড। এই 5টা পার্টের নাম পারলে মনে রাখেন, নাহলে দরকার নেই, জাস্ট একটুকু মনে রাখেন যে এই কবিতায় 5টা পার্ট আছে। ওকে, তাহলে এই দ্য ওয়েস্টল্যান্ড, আমরা ওয়েস্টল্যান্ড সম্পর্কে বললাম। তারপরে আপনারা আসেন দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। এটা তার ফার্স্ট ফেমাস পোয়েম, পাবলিকেশন 1915। এখানে লেখা আছে ড্রামাটিক মনোলগ। ওকে, এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা। ওনার ওনার প্রথম বিখ্যাত কবিতা যেটা দিয়ে উনি বিখ্যাত হয়েছেন, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, ফার্স্ট ফেমাস পোয়েম, পাবলিকেশন 1915। এটা একটা ড্রামাটিক মনোলগ। আচ্ছা, আমি ড্রামাটিক মনোলগ জিজ্ঞেস করছি ইব্রাহিম সৌরভের কাছে। ইব্রাহিম সৌরভ, আমি ড্রামাটিক মনোলগের ব্যাখ্যা সংজ্ঞা গত ক্লাসে দিয়েছিলাম, আপনি বলতে পারবেন ড্রামাটিক মনোলগটা কি? মনে আছে কি আদৌ কিছু? ইব্রাহিম সৌরভ, আমাকে শুনছেন? জি স্যার, শুনছি। মনে আছে আপনার ড্রামাটিক মনোলগের? কে বলতে পারবেন ড্রামাটিক বলতে মনোলগ যে কি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমি শুধু রাইটার স্যার কথা বলে, কিন্তু খেয়াল নাই স্যার। লিখতে হয় না এটা। রাইট, এটা কে বললেন? না সৌরভ স্যার, বলছেন? স্যার আমি শাকিল। আচ্ছা শাকিল, আপনি অনেক সুন্দর বলছেন, থ্যাংক ইউ। এখানে হচ্ছে মানে বক্তা কথা বলে, বক্তা কথা বলতে থাকবে, শ্রোতা শুনবে, মানে একজন শ্রোতা এখানে আছে এটা আপনি বুঝতে পারবেন, বাট শ্রোতার কোনো বক্তব্য থাকবে না। বাংলা সাহিত্যে সবচেয়ে বিখ্যাত যে ড্রামাটিক মনোলগ, সেটার আমি কথা বলছিলাম, যে
কবর কবিতা, জসিমউদ্দিনের কবর, বিখ্যাত কবর কবিতা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগের উদাহরণ। ইংরেজি সাহিত্যে আপনার রবার্ট ব্রাউনিং এই ড্রামাটিক মনোলগের জন্য সবচেয়ে বিখ্যাত। রবার্ট ব্রাউনিং হচ্ছে আপনার কোন যুগের কবি যেন? ভিক্টোরিয়ান পিরিয়ডের, তাই তো? ভিক্টোরিয়ান পিরিয়ডে আরো যে কবি কবি আছে আপনার আলফ্রেড টেনিসন, হুম, উনিও হচ্ছে ড্রামাটিক মনোলগ লিখেছেন, বাট রবার্ট ব্রাউনিং হচ্ছে এই এই ধারাতে প্রণিধানযোগ্য। ওকে, তাহলে আমরা বললাম হচ্ছে কি দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, এটা ফার্স্ট ফেমাস পোয়েম, পাবলিকেশন 1915, এটা একটা ড্রামাটিক মনোলগ। ওকে, এরপরে ওনার অন্যান্য যে বিখ্যাত কবিতাগুলো আছে, ফোর কোয়ার্ট্রেটস, জেরনশাম, এরপরে অ্যাশ ওয়েডনেসডে, দ্য হলো ম্যান। আর এখানে ওনার দুইটা ফেমাস প্লে আছে, মার্ডার ইন দ্য, দুইটা না তিনটা মনে হয়, দ্য মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, দ্য ককটেল পার্টি, দ্য ফ্যামিলি রিউনিয়ন। এই তিনটা হচ্ছে ওনার প্লে। ওকে, এই তিনটা হচ্ছে ওনার বিখ্যাত প্লে। আর বাকিগুলো হচ্ছে উপরে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে কবিতা। হুম, এরপরে ওনার একটা ক্রিটিসিজম আছে, আপনার ক্রিটিসিজম সম্পর্কে একটু মনে রাখেন, চেষ্টা করবেন, এখানে অনেক ইম্পর্টেন্ট ক্রিটিসিজম। এটা এটা হচ্ছে আপনার ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, এটা একটা ক্রিটিসিজম। ঠিক আছে, তাহলে আমি আবারও একটু আপনাদের সুবিধার্থে, আপনাদের পড়ার সুবিধার্থে আমি আবার একটু বলছি যে টমাস, টি.এস. এলিয়টের ফুল নাম হচ্ছে টমাস স্টিয়ার্নস এলিয়ট, যিনি 1948 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তার সবচেয়ে বিখ্যাত যে কবিতা সেটা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড, যেটা 1922 সালে প্রকাশিত হয়েছে। কিভাবে মনে রাখবেন? বিদ্রোহী কবিতার সাথে সামঞ্জস্য করে, যেটা 1922 সালে প্রকাশিত হয়েছিল। এরপরে ওনার যে আরেকটা বিখ্যাত কবিতা দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, যেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের সংজ্ঞা বললাম, যেখানে হচ্ছে বক্তা কথা বলবে, একজন শ্রোতা উপস্থিত আছে, আমরা বুঝতে পারবো, বাট শ্রোতার কোনো বক্তব্য শোনা যাবে না। ওকে, বাংলা সাহিত্যে কবর কবিতা হচ্ছে সবচেয়ে বিখ্যাত ড্রামাটিক মনোলগের উদাহরণ। এরপরে ওনার অন্যান্য যে কবিতাগুলো আছে, ফোর কোয়ার্ট্রেটস, জেরনশান, অ্যাশ ওয়েডনেসডে, দ্য হলো ম্যান। ওকে, ওনার যে প্লেগুলো আছে, প্লেগুলোর নাম লিখেছি আমরা, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, দ্য ককটেল পার্টি, দ্য ফ্যামিলি রিইউনিয়ন। ওনার একটা ক্রিটিসিজম বা সমালোচনা গ্রন্থ আছে, ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ওকে, এটা একটা ক্রিটিসিজম, ব্র্যাকেটে লিখে দিয়েছে। ওনার একটা কোটেশন আছে, যেটা আমরা বলছিলাম যে এটা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড থেকে নেওয়া, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এখানে আরো একটা কোটেশন আছে বিখ্যাত, কানেক্টিং নাথিং উইথ নাথিং। আর এটার পাঁচটা কি আছে, পাঁচটা পার্ট আছে, এটা আমি পাঁচটা পার্টের একটা পার্ট লিখেছি, আর বাকিগুলো হচ্ছে কি দ্য বেরিয়াল অফ দ্য ডেড, এ গেম অফ চেস, এরপর হচ্ছে কি দ্য ফায়ার সার্মন, ডেথ বাই ওয়াটার, হোয়াট দ্য থান্ডার সেড। ওকে, আপনারা 1 মিনিট পড়েন, ওনার সম্পর্কে প্রশ্ন আসলে যাতে পারেন। কবিতাগুলো কে লিখছে, অ্যাশ ওয়েডনেসডে কে লিখছে, জেরনশান কে লিখছে, ঠিক আছে? একটু পড়ার চেষ্টা করুন প্লিজ, হ্যাঁ? একটু পড়েন সবাই। আচ্ছা, ঠিক আছে, আশা করি পড়ছেন। নাইম, একটু পড়ার চেষ্টা করুন তো প্লিজ। জি স্যার। পড়েন একটু প্লিজ, হ্যাঁ? টি.এস. এলিয়ট, থমাস স্ট্রান্স এলিয়ট, নোবেল স্টিয়ার্নস এলিয়ট, হ্যাঁ, থমাস স্টিয়ার্ন এলিয়ট। স্ট্রান্স এলিয়ট, পড়েন, নোবেল সমস্যা নেই, পুরস্কার ওকে।
নোবেল পুরস্কার পাইছেন 1948 সালে। আচ্ছা, দি ওয়েস্টল্যান্ড 1922 পাবলিশড পোয়েম। এটা পাবলিশড হয়েছিল বিদ্রোহী পোয়েমের সাথে সেম ইয়ারে। না, এটা মনে ফোর রাখার সুবিধার্থে বলছি আর কি, তাই না? জি এই যে, স্যার, জি স্যার। আচ্ছা, পরে ফোর কোট্রাস পোয়েম, জিরো জিরোনশন পোয়েম, জেরনশন, আমার সাথে জেরনশন পড়েন, পোয়েম, জেরনশন। জেরনশন। The Love Song of J. Alfred Prufrock, হুম, first famous poem, publication 1915, dramatic monologue. Ash Wednesday poem, The Hollow Man ম্যান, poem, হলো ম্যান, দ্য হলো ম্যান পোয়েম। আচ্ছা, poem. পড়েন, পড়তে থাকেন। Place, Murder of Cat, মার্ডার ইন ক্যাথেড্রাল। Murder in Cathedral play, The Cocktail Party play, The Family Reunion play. আচ্ছা, Criticism, tradition and individual talent. কোটেশন, এপ্রিল ইজ দ্য কুলেস্ট মান্থ, দি ওয়েস্টল্যান্ড। মান, এটা 5টা পার্ট আছে। আচ্ছা। দি ব্রুয়েল পাঁচটা অফ পার্টের নাম ডেথ। লিখে দিচ্ছি আমি, এই যে দেখেন, পাঁচটা পার্টের একটা সিরিয়াল অনুযায়ী, হ্যাঁ। জি স্যার। এটা আপনার এক এক আপনার এটা এটা মনে রাখতে পারলে পড়েন, না পারলে দরকার নেই, এটা এখান থেকে হয়তো প্রশ্ন হবে না, বাট 5টা পার্ট আছে, এটা একটু মনে রাখেন প্লিজ। যে এই কি যে বলে আপনার টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ডে কয়টা পার্ট আছে, এটা প্রশ্ন হতেই পারে। এখন যে প্রশ্নের যে মানে ডিপ থেকে যে কোশ্চেন হচ্ছে, বলা যায় না কোত্থেকে দেয়। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা এই মডার্ন পিরিয়ডে যে 3জন বিখ্যাত লেখক যাদের কথা আমরা বলছিলাম যে খুবই বিখ্যাত, তাদেরকে আমরা আগে পড়লাম। হুম, অন্যান্য লেখকদেরকে পড়বো, বাট ওনাদের সম্পর্কে আগে জানলাম, কারণ ওনাদের থেকে প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যার কাছে যাব, মানে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। হুম, উনি ব্রিটিশ নন, উনি হচ্ছে আমেরিকান নভেলিস্ট। হুম, তো আর্নেস্ট হেমিংওয়ের যে উনি উপন্যাসিক আর কি মূলত। ওনার যে উপন্যাসগুলো আছে এর মধ্যে ফেয়ারওয়েল টু আর্মস, এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত। এরপরে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই দুইটা উপন্যাস আপনার অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, বাকিগুলো তো অবশ্যই মনে রাখবেন, বাট এই দুইটা থেকে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এখানে দেখেন কি কি আছে: ফেয়ারওয়েল টু আর্মস, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ফর হোম দ্য বেল টোলস, নোবেল। দ্য সান অলসো রাইজেস, এটা একটা নোবেল। আরেকটা হচ্ছে দ্য ডেঞ্জারাস সামার, নোবেল। ওকে, এই নামে ফর হোম দ্য বেল টোলস, না সরি, এই নামে না, দ্য সান অলসো রাইজেস, দ্য সান রাইজেস নামে জন ডান একটা কবিতা লিখছে, মেটাফিজিক্যাল পোয়েট। আমি পড়ানোর সময় বলছিলাম, এই জন ডান মেটাফিজিক্যাল পোয়েট। ঠিক আছে, এলিজাবেথ যখন পড়াইছি তখন এই জন ডানের কথা বলছিলাম। এই দ্য সান অলসো রাইজেস উনি লেখছেন দ্য সান রাইজেস। হ্যাঁ, উনার একটা পোয়েম আছে বিখ্যাত। তো এটা একটু চেষ্টা করুন কনফিউশন যাতে না আসে, কনফিউজড হয় না প্লিজ। আচ্ছা, তাহলে এই ওনার উপন্যাসগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করেন, আর প্রথম দুটো তো আবশ্যিকভাবে মনে রাখতে হবে, খুবই বিখ্যাত: ফেয়ারওয়েল টু আর্মস, দ্য ওল্ড ম্যান সি, ফর হোম দ্য বেল টোলস, দ্য সান অলসো রাইজেস, দ্য ডেঞ্জারাস সামার। একটু পড়েন প্লিজ সবাই, আমি একজনের কাছে জিজ্ঞেস করবো। ইব্রাহিম, পড়েন একটু, আপনার কাছে আমার উপন্যাসগুলো একটু পড়েন। ইব্রাহিম, নাই আপনি? আচ্ছা, শাকিল ভাই একটু পড়েন, আমার উপন্যাসগুলো বলেন কি কি। Farewell to arms, the old man and the sea, for whom the bell, the sun also rises, the dangerous summer. শাশ্বত, বুঝতে পারছেন?
জি স্যার। এখন পর্যন্ত কয়জন পড়ালাম? মডার্ন পিরিয়ডে কয়জন কবি সাহিত্যিক পড়ালাম? জর্জ বার্নার্ড শ, আচ্ছা, ডাব্লিউ বি এর, তারপর ইয়েটস, হচ্ছে টি.এস. এলিয়ট, টি.এস. ইলি টি.এস. ইলিয়ট, আর হচ্ছে ওই যে আর্নেস্ট সবার শেষ হচ্ছে হেমিংওয়ে আর কি। হ্যাঁ, হেমিংওয়ে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ হাসতো। আচ্ছা, এবার তাহলে আমরা অন্য আরেকজনের লেখকের কাছে যাচ্ছি, দেখি মডার্ন পিরিয়ডের। এই আমরা বানারস পড়ছি, এরপরে আমরা এখন সিরিয়াল যা আছে সেভাবে পড়বো। প্রথমে বিখ্যাত গুলো পড়ে নিয়েছিলাম। আচ্ছা, এবার আসেন বার্টন রাসেল। ওকে, বার্টন রাসেলের ব্যাপারে হচ্ছে কি, উনি ব্রিটিশ ফিলোসফার, উনি একজন দার্শনিক ছিলেন, বাট গট নোবেল প্রাইজ ইন 1950। এটা প্রশ্ন আসছে অনেক সময়, কয়েকবার প্রশ্ন আসছে যে দার্শনিক হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন। এটা হচ্ছে সেই বিখ্যাত ব্যক্তি বার্টন রাসেল। তো বার্টন রাসেল 1950 সালে সাহিত্যিক দার্শনিক হয়ে যেগুলো সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এই বার্টন রাসেল ইংলিশ লিটারেচার থেকেও কোশ্চেন আসতে পারে। বার্টন রাসেলকে আপনার ইয়াতেও কোশ্চেন আসে, যে আপনার আরেকটা পার্ট আছে না, নৈতিকতা ও সুশাসন, এই নৈতিকতা ও সুশাসন ওনা থেকে প্রশ্ন আছে। ঠিক আছে, তা আপনার এই নৈতিকতা ও সুশাসন থেকে হিউম্যান নলেজ এগুলো থেকে কোশ্চেন আসে, বা মেরিজ এন্ড মোরালস, পলিটিক্যাল আইডিয়ালস, এগুলো কার লেখা? ওনার সবচেয়ে বিখ্যাত লেখা পলিটিক্যাল আইডিয়ালস। হ্যাঁ, এটা ওনার বিখ্যাত। ওয়াই এম নট এ ক্রিশ্চিয়ান, মানে উনি মূলত নাস্তিক ছিলেন আর কি, যে ওয়াই এম নট এ ক্রিশ্চিয়ান সেই নামে বই লিখছে। এটা আসবে না, ওয়াই এম নট এ ক্রিশ্চিয়ান, এটা আসার সম্ভাবনা নাই, এটা এবার প্রশ্ন করবে না। বাট পলিটিক্যাল আইডিয়ালস, হিউম্যান নলেজ, তারপর রিলিজন অ্যান্ড সায়েন্স, এগুলো একটু দেখার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে একটু পড়ি ওনার বইগুলো, বিখ্যাত যে বইগুলো আছে: প্রপোজড রোডস টু ফ্রিডম, মেরিজ অ্যান্ড মোরালস, পলিটিক্যাল আইডিয়ালস, ওয়াই আই এম নট এ ক্রিশ্চিয়ান, দ্য অ্যানালাইসিস অফ মাইন্ড, the principle of mathematics, human knowledge, or religion and science. ওকে, আপনারা একটু পড়েন, প্লিজ একটু পড়েন, একজনের কাছে জিজ্ঞেস করবেন। একটু পড়েন। ইব্রাহিম আসছেন? জি স্যার, আসছে স্যার, নেট আজকে একটু ডিস্টার্ব করে স্যার। আচ্ছা, আপনি এটা পড়েন তাহলে, যে বার্টন রাসেলকে আপনাকে একটু আগে ডাকছিলাম, আপনি হয়তো ছিলেন না ডিস্টার্বের কারণে। এটা একটু পড়েন। Purports roads to freedom, মেরিজ এন্ড marriage মোরালস, and marriage and morals, তারপর হচ্ছে পলিটিক্যাল আইডিয়ালস, দেখা যাচ্ছে না, জি, political ideas, why I am not a Christian, the analysis, দ্য অ্যানালাইসিস অফ মাইন্ড, দেখা যাচ্ছে না? the analysis of mind, the principles of mathematics, human knowledge, religion and science. থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা যার কাছে যাচ্ছি ওনার নাম হচ্ছে, আমরা ওনার এই সংক্ষেপ নামটা হয়তো অনেকে শুনে থাকতে পারি, ও হেনরি। উনি একজন আমেরিকান রাইটার। ও হেনরি হচ্ছে ওনার ছদ্মনাম, ওনার পূর্ণ নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। ঠিক আছে, উইলিয়াম সিডনি পোর্টার। উনি মূলত শর্ট স্টোরির জন্য বিখ্যাত। ওকে, কিসের জন্য বিখ্যাত? শর্ট স্টোরি। এই যে দেখেন তো, এই নামটা কমন পড়ে কিনা, দ্য গিফট অফ দ্য ম্যাজাই, দ্য গিফট অফ দ্য ম্যাজাই শর্ট স্টোরি। এই যে জিম এন্ড ডেলার কাহিনী অনেকে পড়ে থাকতে পারেন। এই আমরা ছোটবেলায় যখন স্টোরি পড়ছি, এই জিম এন্ড ডেলার যে কাহিনী, এটা ওয়ান অফ দ্য বেস্ট শর্ট স্টোরি ইন দ্য ওয়ার্ল্ড, গিফট অফ দ্য ম্যাজাই। এরপর আছে কি, ক্যাবেজান কিংস, রোডস অফ ডেস্টিনি, এটা একটু মনে রাখেন। আর দ্য গিফট অফ দ্য ম্যাজাইটা আমি একটু হাইলাইট করে দিলাম।
Sixes and Sevens short story, Heart of the West, The 4 Million collection of stories. এখানে অনেকগুলো স্টোরি, এটা সমন্বিত নাম দিয়েছে 4 মিলিয়ন। ওকে, আচ্ছা আমি যে বিখ্যাতগুলো একটু হাইলাইট করার চেষ্টা করেছি, আপনারা একটু দেখেন আর কি। তাহলে একটু পড়েন। দ্য গিফট অফ দ্য ম্যাজাই, এটা হচ্ছে আপনার কি বললাম যে শর্ট হচ্ছে জিম অ্যান্ড ডেলার স্টোরি, মোটামুটি সবই লিখে দিছি। ক্যাবেজ অ্যান্ড কিংস, রোডস অফ ডেস্টিনি, সিক্সেস অ্যান্ড সেভেন্স, চাইলে ওনার পাশে লিখতে পারেন ফেমাস ফর শর্ট স্টোরি, ফেমাস ফর, আমি লিখে দিচ্ছি। ওকে, ফেমাস ফর শর্ট স্টোরিজ। এটা কি মালিহা আছেন স্যার? একটু জি স্যার আছি। পড়েন। Famous for short stories, American writer, pen name O. Henry. পেন The নেম মানে gift, কি বলুন তো? পেন নেম মানে কি? ছদ্মনাম, তাই না? এটা জি স্যার, ছদ্মনাম ছদ্মনাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমার বিখ্যাত লেখাগুলো The হাইলাইট করছি। gift of the Maggie, short আচ্ছা, story, Jim and Della story. আচ্ছা মানে জিম এন্ড ডেলা আর কি এই গল্পের চরিত্র আর কি, হ্যাঁ, ক্যারেক্টার হচ্ছে এই যে গিফট অফ দ্য ম্যাজারের যে চরিত্রগুলো, ওরা দুইজন চরিত্র, জিম এন্ড ডেলা। এটা পড়ছেন আপনি? বলুন তো, সত্য করে বলবেন, কখনো কি এর নাম শুনছেন কোন শর্ট ইয়েতে? কখনো নাম শুনেন না এটা? না স্যার পড়ি নাই। কেন? এটা তো অনেক সময় ইয়েও থাকতো, কি যে বলে আপনার রিয়ারেন্স থাকতো, রিয়ারেন্সে বা অন্যান্য অনেক জিনিসের তো নাম থাকে, গিফট অফ দ্য ম্যাজাই। আচ্ছা যাক, পাবেন হয়তো সামনে। তারপর পড়েন। Cabbage and Kings, short story, Roads of Destiny, short story, Sixes and Seven, short story, plus Heart of the West, short story, The আচ্ছা, 4 প্লাস Million. প্লাস লিখেছি কেন কাল জানেন? এই প্লাস নিয়ে আপনারা আবার কনফিউজড হবেন না। আমি এটা লিখছি হচ্ছে কিছু জিনিস শিটে নাই, সেগুলো যখন আমি উল্লেখ করেছি সেক্ষেত্রে আমি প্লাস লিখছি আর কি। হ্যাঁ, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। প্লাস বলতে প্লাস কিন্তু কোনো লেখার নাম না, হ্যাঁ। ওকে, হার্ট জি হার্ট স্যার। অফ দ্য ওয়েস্ট শর্ট স্টোরি, দ্য 4 মিলিয়ন কালেকশন অফ স্টোরিজ। ওকে, আচ্ছা ওকে, এখন আমরা যে লেখকের কাছে যাব, ওনার নাম হচ্ছে উইলিয়াম সমারসেট মম। এটা উচ্চারণটা একটু দেখেন, অনেকে হয়তো ইয়া হতে পারে। এটা নাম হচ্ছে মম, এটা ডব্লিউ ফর উইলিয়াম, উইলিয়াম সমারসেট মম। ওকে, ওনার যে নোবেলস এবং শর্ট স্টোরি উনি দুইটাই লিখছে, আরো অনেক লেখা আছে ওনার, বাট উনি মূলত এই উপন্যাস এবং শর্ট স্টোরির জন্য বিখ্যাত। ওনার যে উপন্যাসগুলো, ওনার উপন্যাসগুলোর মধ্যে দ্য পেইন্টেড ভেইল, এটা বিখ্যাত। এরপরে আপনার এই দ্য রেজর্টস এজ, এটাও বিখ্যাত। হিউম্যান বন্ডেজ, অফ হিউম্যান বন্ডেজ, এটা মনে রাখেন। বাকিগুলো তো অবশ্যই মনে রাখবেন, বাট এগুলো আমি একটু হাইলাইট করে দিলাম। অফ হিউম্যান বন্ডেজ নভেল, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স নভেল, দ্য রেজর্টস এজ নভেল, দ্য সিক্রেট ফ্লেম, এটা একটা প্লে, এটা এটা আবার হচ্ছে আপনার প্লেতে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা প্লে। এরপর শর্ট স্টোরি দুইটা, এটা এখানে দুটো নাম আছে, আপনারা তো কখনো পড়ে থাকতে পারেন, দ্য এন্ট অ্যান্ড দ্য গ্রেস হপার, আর একটা হচ্ছে দ্য লাঞ্চন। ঠিক আছে, আশা করি কোনো না কোনো পর্যায়ে এটার নাম শুনছেন, দ্য লাঞ্চনের নাম কেউ না কেউ শুনছেন অবশ্যই। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা একটু পড়ার চেষ্টা করুন। অফ হিউম্যান বন্ডেজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স, দ্য রেজর্টস এজ, লিজা অফ ল্যাম্বেথ, দ্য পেইন্টেড হুইল, এগুলো হচ্ছে উপন্যাস। আর যে প্লেটা আছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে দ্য সিক্রেট ফ্লেম। আর শর্ট স্টোরি হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, আর একটা হচ্ছে দ্য লাঞ্চন। ওকে, আসসালামু আলাইকুম তুষার ভাই, কেমন আছেন? নওশাদ ভাই বলছি। জি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, একটু লেট হয়ে গেল, সরি। আমার অন্য একটা ক্লাসের লাইভ ছিল, যার হ্যাঁ, কারণে আমি সমস্যা জয়েন করতে দেরি হয়ে গেল। আর ইয়া ব্যস্ত ছিল ওই একই কাজে, ফারহান, যার কারণে আমরা দুইজনই ব্যস্ত থাকার কারণে ক্লাসটা শুরু করতে দেরি হয়ে গেল। আচ্ছা, এর জন্য ভিডিওর দুঃখ। মাঝখানে একটা 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 স্পট আসতেছে, আমি আচ্ছা, কেন স্পটটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে কেউ একজন, এই জন্যই মূলত আমি আনমিউট করে ফ্লোর নিয়েছি, এটা স্পটটা রিমুভ করার জন্য। এটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে কেউ একজন দাগ দিয়ে দিয়েছে। অ্যানোটেটের একটা অপশন আছে, স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা যদি অ্যানোটেটে ক্লিক করো তাহলে কিন্তু তোমরা স্ক্রল করতে গেলেও বা জুম করতে গেলেও দাগ চলে আসবে। তো সেটা রিমুভ করার একমাত্র উপায় হচ্ছে আপনার হাতে। আপনি যদি এই স্ক্রিনশটটা অফ করে আবার স্ক্রিনশট দেন, এই দাগগুলো অটোমেটিক চলে যাবে। একটু এটা ট্রাই করেন, আমি মিউট করে এটা দিলাম। কি এটা কি বোঝা যাচ্ছে কারো কাছ থেকে হ্যাঁ, নাকি? আমরাও দেখতেছি স্ক্রিনের মাঝখানে দাগ। না, আমি কে বলছি যে করেছে এটা বোঝা যাচ্ছে না, এটা আমরা দেখতে পারতেছি না এখন। এটা দাগটা যখন দিছিল তখন তার নামটা শো করেছিল, আমরা রেকর্ডিংটা দেখলে বা লাইভটা দেখলে পরে বুঝতে পারবো যে দাগটা কে দিছিল। সেটা এখন আপাতত দরকার নেই, আপাতত ক্লাসটা ভালোভাবে নেওয়ার জন্য একটু স্ক্রিনটা কাইন্ডলি স্ক্রিনশট অফ করে দেন, করে আবার একটু স্ক্রিনশটটা করেন। আমি আমি এটা করব। জি জি জি, আপনি করতে হবে, হ্যাঁ। এখন ঠিক আছে? আসতেছে, হ্যাঁ, এখন ঠিক আছে, দাগ চলে গেছে। ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। তোমরা স্টুডেন্টরা একজন একটু হেল্প করলো না কেন? তোমরা এতদিন ধরে ক্লাস করতেছো, এই এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে আমাদের আগেও হয়েছে। তো আমি তোমরা স্যার একটু মেসেজ দিছিলাম যে আর কি মার্ক করছে তাকে আর কি বলতে চাইছিলাম যে রিমুভ করার জন্য। না, এটা কার যে কাছে? যে মার্ক দিছে সে রিমুভ করতে পারবে না। যে রিমুভ করতে পারার লোক সে কি মার্ক দিয়ে দিছে মনে করছো? এটা সে আনইনটেনশনালি দিছে, হ্যাঁ। সো একটু তোমরা স্যারকে বললেই তো যে স্যার একটু স্ক্রিনশটটা অফ করে আবার নতুন করে শেয়ার করেন। আচ্ছা স্যার, প্লিজ ক্যারি অন স্যার। আচ্ছা, জি, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমরা কি যে সমারসেট মম পড়ছিলাম, যে মমের যে বিখ্যাত নোবেলস গুলো এগুলো বলছি, যে অফ হিউম্যান বন্ডেজ, দ্য মুন অ্যান্ড দ্য সিক্সপেন্স, দ্য রেজর্টস এজ, লিজা অফ ল্যাম্বেথ, দ্য পেইন্টেড হুইল। ওকে, ওনার যে অন্যান্য যে একটা প্লে আছে এখানে, দ্য সিক্রেট ফ্লেম, আর শর্ট স্টোরি আছে দুইটা বিখ্যাত, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাস হপার, দ্য লাঞ্চন। এগুলো খুবই ইজি, একটু মনে রাখার চেষ্টা করেন। আপনারা পড়েন 30 সেকেন্ড, তারপর আমি জিজ্ঞেস করছি একজনের কাছ থেকে। ওকে। সরি, ইয়ে পড়েন, এই যে নাফিয়া, আপনি একটু পড়েন তো স্যার, একটু, ওই যে উইলিয়াম সমারসেট মমের ইয়েগুলো। William Somerset Maugham আচ্ছা, novels
of human bondage, the আচ্ছা, moon and sixpence, the ওকে, razors, the Razor's razors, Edge, Razor's Edge, Lizab Lambeth, the ওকে, থ্যাংক ইউ, painted veil, পেইন্টেড ভেল, play হলো play হলো the sacred flame, short story হলো the ant and the grasshopper, the luncheon. ওকে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, এরপরে আমাদের একজন এই, বিখ্যাত মহিলা লেখিকা আসছে, মানে উপন্যাসিক, ওনার নাম হচ্ছে ভার্জিনিয়া উলফ। হ্যাঁ, মডার্ন লেখকদের মধ্যে উনি মহিলা লেখকদের মধ্যে খুবই প্রণিধানযোগ্য, ওনার নাম প্রায় আসে ভার্জিনিয়া উলফের। আমি প্রথমে নামগুলো পড়ি, তারপরে বিখ্যাত কোনটা সেটা বলে দিচ্ছি। টু দ্য লাইট হাউস, নাইট অ্যান্ড ডে নোভেল, দ্য বয়েজ আউট ফার্স্ট নোভেল, এটা এখন ব্র্যাকেটে লিখে দিচ্ছি কোনটা ফার্স্ট নোভেল। একটা হচ্ছে জ্যাকবস রুম নোভেল, মিসেস ডালওয়ে, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল নোভেল। অরল্যান্ডো এ হন্টেড হাউস, উনি মূলত সবকিছুই, ওনার সবগুলোই হচ্ছে আপনার নোভেল। এর মধ্যে মিসেস ডালওয়ে, এটা থেকে প্রশ্ন আসে অনেক সময়। মিসেস ডালওয়ের একটা ক্যারেক্টার হচ্ছে ডালওয়ে, এটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল নোভেল। আর আপনার টু দ্য লাইট হাউস, এটা দেখেন, আর একটা হচ্ছে অরল্যান্ডো। হ্যাঁ, এই তিনটা, ঠিক আছে। ওকে, আপনারা এখানে ওনার একটা ফেমাস কোটেশন আছে, এটা থেকে মানে একটু মনে রাখার চেষ্টা করেন। কোটেশনটা হচ্ছে এরকম: অ্যাজ এ উমেন আই হ্যাভ নো কান্ট্রি, অ্যাজ এ উমেন আই ওয়ান্ট নো কান্ট্রি, অ্যাজ এ উমেন মাই কান্ট্রি ইজ দ্য হোল ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা ওনার একটা বিখ্যাত কোটেশনস, আপনারা চেষ্টা করেন। আর কোটেশন মনে না রাখতে পারলো, এগুলো অ্যাটলিস্ট যেগুলো আমি উপন্যাসের নামগুলো দিয়েছি: টু দ্য লাইট হাউস, নাইট অ্যান্ড ডে, এ বয়েজ আউট, জ্যাকবস রুম, মিসেস ডালওয়ে, অরল্যান্ডো, এ হন্টেড হাউস। তো একটু কাইন্ডলি একটু পড়েন, আমি একজনের কাছে জিজ্ঞেস করব। আচ্ছা, এই পড়েন তো, ওই যে কি যে বলে, কে পড়বেন, কাকে জিজ্ঞেস করবো? সৌরভ ভাই একটু পড়েন তারা তো প্লিজ। আমি পড়ছি আপনি পড়বেন? ওকে, শাশ্বত পড়েন প্লিজ। টু দ্য লাইট হাউস নোভেল, নাইট অ্যান্ড ডে নোভেল, আচ্ছা, নোবেলটা বলার দরকার নাই, ওনার সবগুলি হচ্ছে নোবেল আর কি। হ্যাঁ, তো আমরা আপনার বুঝার দ্য সুবিধার্থে ভয়েজ পড়েন। আউট, আউট, ওকে, জ্যাকবস রুম, মিসেস ডালওয়ে, এ সাইকোলজিক্যাল নোভেল, আচ্ছা, থ্যাংক ইউ। অরল্যান্ডো অরল্যান্ডো দ্য হন্টেড হাউস। হাউস, হ্যাঁ, হন্টেড হাউস। থ্যাংক ইউ শাশ্বত, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দরভাবে পড়েছেন। আচ্ছা, এরপরে আমরা এই ভার্জিনিয়া উলফ পড়লাম। আমরা এর আগে বাটলার ইয়েটস পড়ছি, ডব্লিউ ইয়েটস পড়ছি। আচ্ছা, এরপরে এখন আমরা এই যে লেখক আসছে, ওনার নাম হচ্ছে জেমস জয়েস। ওনার ব্যাপারে লেখা আছে আইরিশ নোবেলিস্ট এন্ড পোয়েট। ওনার উনি একজন আয়ারল্যান্ডের বিখ্যাত লেখক। ওনার উপন্যাসগুলো নিয়ে আপনার অনেক আলোচনা হয়েছে, এবং ওনাকে বলা হয় যে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ঔপন্যাসিকের একজন। জেমস জয়েস মানে স্ট্রিম অফ কনসাসনেস এর জন্য অনেক বিখ্যাত। ইনার ইনার রিয়ালিটিস, আপনার ওনার একজন মানুষের ভিতরের যে কথা, ভিতরের যে মনস্তাত্ত্বিক যে আলোচনা, একটা কথোপকথন, এগুলোর জন্য, ইনার রিয়ালিটিস এর জন্য নোবেল বিখ্যাত। ওনার সবচেয়ে বিখ্যাত যে নোবেলটা সেটা হচ্ছে ইউলিসিস। ঠিক আছে, ট্রয় যুদ্ধের কাহিনী অবলম্বনে যে ইউলিসিস, যে চরিত্র আসছে আমাদের, এই ট্রয় যুদ্ধের ওই কাহিনী অবলম্বনে সে একটা উপন্যাস লিখছে, ইউলিসিস সবচেয়ে বিখ্যাত। এরপরে যেগুলো আসছে, পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, এটাও একটা নোবেল। ফিনেগানস ওয়েক, এটাও একটা নোবেল। আর এই এক্সাইল হচ্ছে ওনার একটা প্লে। ওকে, তাহলে আপনারা একটু ওনার এই জেমস জয়েসের এই লেখাগুলো একটু পড়েন, আমি
তোমাদের কাছে জানার চেষ্টা করব কি কি বললাম তাহলে। ইউলিসিস, a portrait of the artist as a young man, ফিনেগানস ওয়েক। আর এক্সাইল হচ্ছে ওনার একটা বিখ্যাত প্লে। ওকে, আপনার একটু পড়েন প্লিজ। আচ্ছা, এই ইয়া পড়েন তো ভাই ইব্রাহিম, আপনাকে পাই না একবারও। এবার পড়েন তো এগুলো, ছোট লেখা। জি স্যার। জেমস জয়েস, আইরিশ novelist and poet. ওকে, Ulysses, a portrait of the artist as a young man. Or Finnegan's Wake, or ফিনেগানস ওয়েক, ফিনেগানস ওয়েক। Finnegan's Wake, or Exiles. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা এই জেমস জয়েস শেষ হলো, আমরা আর্নেস্ট হেমিংওয়ে আগে পড়েছি। হ্যাঁ, তারপরে আমরা চলে যাব হচ্ছে ডিএইচ লরেন্স এর কাছে। ডিএইচ লরেন্স, ওনার ব্যাপারে একটু বলি। ওনার প্রাথমিকভাবে উনি মানে উনি এতটা স্বীকৃত ছিল না। ওনাকে ওনার লেখাগুলো একটু অশ্লীলতার দায়ে ওনাকে অভিযুক্ত করা হয়েছিল। ওনার লেখাগুলো এতটা তখন সমাজে অ্যাকসেপ্টেন্স পায়নি। বাট ফরচুনেটলি ওনার মৃত্যুর পর ওনার লেখাগুলো এত বিখ্যাত হলো যে ওনার লেখাগুলো নিয়ে গবেষণা শুরু হলো। ঠিক আছে, এই সানস এন্ড লাভার্স, আমার এই উপন্যাসটা আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গায় পড়ায়। সানস এন্ড লাভার্স খুব বিখ্যাত। এটা হচ্ছে মনোবিজ্ঞানের একটা থিওরি আছে, আপনারা হয়তো ফ্রয়েডিয়ান থিওরির নাম শুনছেন। সিগমুন্ড ফ্রয়েডের ওই থিওরির উপর ভিত্তি করে লেখা। যার অ্যানালিটিক্যাল থিওরি স্যার। হ্যাঁ, সাইকো অ্যানালিটিক্যাল থিওরি, বা হচ্ছে ওই যে আমরা সিগমুন্ড ফ্রয়েডের যে মনস্তাত্ত্বিক থিওরি যেটাকে বলা হয়, দ্য ড্রিম অফ দ্য রুটস এর লেখা, ওই বই কেন্দ্রিক আপনার থিওরি বেসড একটা উপন্যাস। ডিএইচ লরেন্স এর সবচেয়ে বিখ্যাত যে লেখা সেটা হচ্ছে আপনার সানস এন্ড লাভার্স। ওকে, এখান থেকে প্রশ্ন আসে, হু হ্যাজ রিটেন দ্য নোবেল সানস এন্ড লাভার্স। এটা হচ্ছে 1913 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে মডার্ন লাইব্রেরি নামে একটা প্রকাশনা সংস্থা বা হচ্ছে ওয়েবসাইট যে ইয়া করছে, বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ যে উপন্যাসগুলো বানাইছে এখন পর্যন্ত। এই সানস এন্ড লাভার্স 13তম স্থান দখল করে আছে সম্ভবত, যদি আমি ভুল না বলে থাকি। এই সানস এন্ড লাভার্স, ওনার আরো যদি যে রেইনবো, লেডি চাত্তারলিস লাভার, উইমেন ইন লাভ, দ্য হোয়াইট পিকক, ওনার সবগুলি হচ্ছে নভেল আর কি। উনি মূলত উপন্যাসিকই ছিলেন। ওনার এই উপন্যাসগুলো যেমন কি কি, সানস এন্ড লাভার্স, রেইনবো, লেডি চাত্তারলিস লাভার, উইমেন ইন লাভ, দ্য হোয়াইট পিকক। ওকে, আপনারা একটু পড়েন, আমি একজনের কাছ থেকে শোনার চেষ্টা করবো। প্লিজ পড়েন প্লিজ। স্যার আপনার স্ক্রিনটা একটু মানে ওই লেখাগুলো উপর পড়ে তোলে। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? উম, হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। টাইম ইজ ওভার। আমরা এরপরে অন্য আলোচনায় যাব, একজনের কাছ থেকে শুনি। কে পড়বেন বলেন? আমি চাই আপনার একজন থেকে বলেন। নাইম পড়েন। নাইমকে আমরা পাচ্ছি না অনেকক্ষণ ধরে। নাইমের কাছ থেকে শুনি। নাইম, আর ইউ হিয়ার? ওকে, নাইম সম্ভবত নেই। এই শাকিল পড়েন। Sons and Lovers, সানস Rainbow, এন্ড লাভার্স। Lady. জি স্যার। ওকে, পড়েন সানস এন্ড লাভার্স, তারপর
Rainbow, Lady Chatterley's Third is lover, lover. Woman in Love, The White Peacock. ওকে, থ্যাংক ইউ। এই আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি বিরক্ত হন নাকি? আপনাদের ঘুমায় গেছেন নাকি এটা জানার জন্য আর কি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আর কি, এঙ্গেজ রাখার জন্য, যে একটু আপনারা যাতে সজাগ থাকেন। ঠিক আছে? স্যার আমরা আপনি যে জিজ্ঞেস করেন এই জন্যই স্যার আমরা একটু সজাগ থাকি। আর এটাতে না, আপনারা তো সজাগ না থাকলে তো মাঝে মধ্যে ঘুমায়, আমি তো ওই যে দেখি দুই একজনকে জিজ্ঞেস করি মাঝে মধ্যে পাওয়া যায় না, আমি তো সন্দেহ করি আর কি ঘুমায় গেছে নাকি আবার, ঘুমায় গেলে হবে না ক্লাসে। ওকে, আচ্ছা, এবার দেখেন, তাহলে আমরা ডিএইচ লরেন্স শেষ, লরেন্সের আমরা টিএস এলিয়ট আগে পড়েছি, এরপরে আমরা এখন চলে যাব এই যে 11 নম্বর অপশনে, ইএম ফস্টার। ওনার ইএম ফস্টারের যে পূর্ণাঙ্গ নাম এটা হচ্ছে এডওয়ার্ড মর্গান ফস্টার। ওকে, ওনার উনি মূলত ঔপন্যাসিক বা কথা সাহিত্যিক। উনি এই উপন্যাস জগতে ওনার পদচারণা ভালো। ওই ওনার সম্পর্কে প্রশ্ন আছে, যেমন এই যে লেখাটা আমি যেটা হাইলাইট করছি, এটা থেকে প্রশ্ন আসছে কয়েকবার, একবার দুইবার না, কয়েকবার। এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটা ওনার একটা উপন্যাস। এখানে লেখা আছে প্যাসেজ টু ইন্ডিয়া, মানে ইন্ডিয়া ভ্রমণ নিয়ে একটা লেখা। এটা একটা উপন্যাস। এখানের যে ক্যারেক্টার গুলো, ক্যারেক্টার থেকে প্রশ্ন আসছে যে এটার বিখ্যাত ক্যারেক্টার গুলো কি কি। ঠিক আছে, যে বিখ্যাত যে ক্যারেক্টার গুলো, ডক্টর আজিজ, স্টেলা, মিস আদেলা কোয়েস্টেড, আর একটা ক্যারেক্টার আছে রনি হিসলপ নামে। হ্যাঁ, আচ্ছা, আপনি এই তিনটাই মনে রাখেন, ওইটা দরকার নেই আপাতত। কি প্যাসেজ টু ইন্ডিয়া, এটা একটা নোবেল, যেটা হচ্ছে ক্যারেক্টার গুলো কি ডক্টর আজিজ, স্টেলা, মিস আদেলা কোয়েস্টেড। ওনার আরেকটা উপন্যাস আছে বিখ্যাত, সেটা হচ্ছে যে ওয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, এ রুম উইথ এ ভিউ, তারপর আসপেক্টস অফ নোবেল, এটা হচ্ছে ফিকশন। এটা মনে রাখতে পারলে রাখেন, না হলে দরকার নেই, বাকি তিনটা একটু মনে রাখেন। প্যাসেজ টু ইন্ডিয়া, ওয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, এ রুম উইথ এ ভিউ। ওকে, একটু পড়েন আপনারা। স্যার, স্লাইডটা নিয়ে আসেন একটু। ও সরি, স্যার পড়েন, সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা, আশা করি পড়া হয়েছে। আমরা পড়েন, এই যে নাফিয়া, জান্নাতুল নাফিয়া পড়েন। এ প্যাসেজ টু ইন্ডিয়া নভেল ক্যারেক্টার হচ্ছে ডক্টর আজিজ, স্টেলা, মিস আদেলা কোয়েস্টেড। আচ্ছা, তারপর হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, এ রুম উইথ এ ভিউ, অ্যাসপেক্টস অফ নোভেল। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের শীটের যে লাস্ট পার্সন, এখানে আমরা যে নাম পাচ্ছি এজরা পাউন্ড। হুম, এই এজরা পাউন্ড হচ্ছে আপনার এটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে এরকম, হু ইজ দ্য কোলাবোরেটর, মানে সহযোগী আর কি। এই এজরা পাউন্ড এবং এই যে আমাদের উপরে একটু আগে যে পড়ছিলাম প্রথম দিকে, ওনার নাম কি যেন, টিএস এলিয়ট। এই যে 10 নম্বর আর হচ্ছে 12 নম্বর, হ্যাঁ, টিএস এলিয়ট। টিএস এলিয়ট এবং এজরা পাউন্ড ওনার হচ্ছে সহযোগী লেখক, মানে একসাথে লেখালেখি করতো। এজরা পাউন্ড ছিল আপনার টিএস এলিয়টের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এবং এই টিএস এলিয়ট যখন তার ওয়েস্টল্যান্ড কবিতাটা লিখছে, তখন সেটা অনেক বড় কবিতা হয়ে গেছে। প্রায় মনে করেন যে মানে বলেন যে 400 500 700 লাইন এরকম হয়ে গেছে। তো এই কবিতাকে এই আজরা পাউন্ড হচ্ছে এডিট করছে, চেঞ্জ করে এখন মনে হয় 400 লাইনের মতো আর কি, 300 সামথিং। বিশাল বড় কবিতাকে, 1100 লাইনের কবিতাকে কাটতে কাটতে ছোট করে নিয়ে আসছে আজরা পাউন্ড। তো এরকম প্রশ্ন একবার আসছে যে হু ইজ দ্য কোলাবোরেটর, যে সহযোগী লেখককে। তো এজরা পাউন্ড আর হচ্ছে টিএস এলিয়টকে আপনারা এভাবে মনে রাখেন যে ওনারা হচ্ছে সহযোগী লেখক বা একই সাথে লিখতো। তো এজরা পাউন্ড কবিতা লিখতো। এজরা পাউন্ডের কবিতা দুই একটা একটু বিখ্যাত কবিতা আছে, ইন এ স্টেশন অফ দ্য মেট্রো, দ্য ক্যান্টোস রিপোস্টস হিউ সিলিয়েন মাওবার্লি,
আচ্ছা, এগুলো একটু কঠিন মনে হচ্ছে আমার আপনাদের জন্য মনে রাখা বেশ কষ্ট হবে, আপনারা এই দুইটা পারলে একটু মনে রাখেন, হ্যাঁ? ঠিক আছে। ইন স্টেশন অফ মেট্রো, দ্য ক্যান্টস। একটু পড়েন, এজরা পয়েন্ট সম্পর্কে একটু বলার চেষ্টা করেছি, যতটুকু পারেন মনে রাখেন। হুম, এই দুইটা কবিতা মনে রাখার চেষ্টা করেন। ইন স্টেশন অফ দ্য মেট্রো, দ্য ক্যান্টস। আচ্ছা, ওকে, আশা করি পড়ছেন। এবার আমাদের এই যে আমরা সেই এলিজাবেথান এজ থেকে তারপরে পড়লাম হচ্ছে নিউ ক্লাসিক্যাল, এই কথা আমরা একটু শুরু থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই রেনেসান্স, মূলত আমরা রেনেসান্স থেকে শুরু করছি, এলিজাবেথান এজ, এই জ্যাকোবিয়ান এজ, তারপর নিউ ক্লাসিক্যাল, পরে রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, পোস্ট মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড। মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডে অনেক কবি সাহিত্যিক আছে, এর মধ্যে আমরা এখানে মূলত জাস্ট 12 জনের লেখা আসছে যারা খুবই বিখ্যাত। আরো কয়েকজন আছে, আমি আপনাদেরকে নাম বলে দেব, আপনারা অ্যাটলিস্ট জানার চেষ্টা করুন ওনাদের সম্পর্কে। আর এই যে এখানে আদার প্রমিনেন্ট অথর্স এন্ড দেয়ার লিটারি ওয়ার্কস, এখানে দুই একজন লেখক আছে, আমি একটু আপনাকে বলে দিচ্ছি, একটু জাস্ট একটু ব্রিফ করবো এখন থেকে, হ্যাঁ? দেখেন, এই আলেকজান্ডার ডুমাস, কিসের জন্য? এই যে আলেকজান্ডার ডুমাস, দেখা যাচ্ছে স্ক্রিন কি শেয়ার হচ্ছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আলেকজান্ডার ডুমাসের থ্রি মাস্কেটিয়ার্স, এটা একটা উপন্যাস। দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, এটা একটা নোবেল, এটাও একটা উপন্যাস আর কি, হ্যাঁ? আলেকজান্ডার ডুমাস। তারপর অ্যান্থনি মাস্কারেন হানসেন, আপনার নাম শুনেছেন আশা করি। বাংলাদেশের সাথে উনি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত, পাকিস্তানি জার্নালিস্ট অ্যান্ড অথর। দ্য রেপ অফ বাংলাদেশ, উনি একটা বিখ্যাত বই, বাংলাদেশের লিগাসি অফ ব্লাড, ওনার এই দুইটা বই বিখ্যাত। হুম। আর এখানে আরেকটা লেখক আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অরুন্ধতী রয়। হুম। এই অরুন্ধতী রয়ের দ্য গড অফ স্মল থিংস আপনার বুকার পুরস্কার পেয়েছে। হুম। যার জন্য অরুন্ধতী রয় বিখ্যাত, দ্য গড অফ স্মল থিংস। আর ওনার আরেকটা লেখা আছে, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। হ্যাঁ, এখানে একটু লিখে নিন আপনারা, দ্য মিনিস্ট্রি অফ, এটা ওনার সেকেন্ড লেখা, মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। আচ্ছা, তাহলে আমরা অরুন্ধতী রয় সম্পর্কে কি জানলাম? দ্য গড অফ স্মল থিংস এর লেখিকা উনি, লেখিকা। আর দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস ওনার আরেকটা উপন্যাস। হুম। আচ্ছা, এখানে একজন অথর পাওয়া যাচ্ছে, ইম্পর্টেন্ট প্লে রাইট, এই যে আর্থার মিলার। এটা ওনাকে এখানে অ্যাড করা উচিত ছিল, বা আমরা করবো ইনশাল্লাহ সামনে, বা সেটা একটু এদিক সেদিক আছে, আপনারা বুঝে নিন, সেটা থাকলেই হলো। আর্থার মিলার, আমেরিকান প্লে রাইট। এই যে ডেথ অফ এ সেলসম্যান, এটা খুবই বিখ্যাত লেখা ওনার, এটা পড়ানো হয়ে থাকে ইউনিভার্সিটিতে, ডেথ অফ এ সেলসম্যান। ওকে, দ্য ডেথ অফ এ সেলসম্যান, এ ভিউ ফ্রম দ্য ব্রিজ, দ্য ক্রু ক্রু ক্রুসিবল, সরি, এটা ক্রু কি বলো না, উচ্চারণটা একটু হবে, দ্য ক্রুসিবল হবে, দ্য ক্রুসিবল প্লে। ওকে, দ্য ক্রুসিবল, দ্য ডেথ অফ এ সেলসম্যান, দ্য ক্রুসিবল, এ ভিউ ফ্রম দ্য ব্রিজ। ওকে, আর্থার মিলারের সবচেয়ে বিখ্যাত যে লেখা, সেটা আমরা বললাম কি, ডেথ অফ এ সেলসম্যান। আচ্ছা, এই যে এই লেখাটা দেখেন, এই 49-এ এখন ওনা থেকে কোশ্চেন আসছে, আমি এটা হাইলাইট করে দিচ্ছি, দেখেন 49 বিসিএস-এ। এডওয়ার্ড ফিটজেরাল্ড, প্রশ্ন আসছে, দ্য রুবায়াত অফ উমর খাইয়াম, এ ট্রান্সলেশন অফ পোয়েম। হ্যাঁ, এটা মূলত একটা ট্রান্সলেশন, দ্য রুবায়াত অফ উমর খাইয়াম। এই উমর খাইয়ামের লেখার এই ট্রান্সলেশনটা হু ট্রান্সলেটেড, এরকম প্রশ্ন আছে। তো ওইখানে প্রশ্ন ছিল উইলিয়াম, এডওয়ার্ড, এরপরে এরকম, এখানে তো এডওয়ার্ড আছে, ওইখানে অপশনে ছিল উইলিয়াম ফিটজেরাল্ড, এডওয়ার্ড ফিটজেরাল্ড, আরো দুই একজন নাম ছিল। ঠিক আছে, আপনি দেখেন কতটা সূক্ষ্ম প্রশ্ন করতেছে, যে সে তার নাম কি এডওয়ার্ড ফিটজেরাল্ড না উইলিয়াম ফিটজেরাল্ড, এটা পর্যন্ত মনে রাখা লাগতেছে। মানে পরীক্ষার হলে আপনি নিশ্চিত ভাবে কনফিউজ হবেন, এটা আনসার করতে পারি নাই আমি, মানে দুঃখজনক হলো সত্য, এটাই এডওয়ার্ড ফিটজেরাল্ড না উইলিয়াম ফিটজেরাল্ড, কনফিউজড হয়ে গেছি।
তো এটা মনে রাখার চেষ্টা করুন, এডওয়ার্ড ফিটজেরাল্ড, দ্য রুবায়াত অফ উমর খৈয়াম। দেখবেন শীটের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু পরীক্ষার হলে যদি আপনি ভালোভাবে না পড়ে যান, আপনি লিখে না পড়ে যান, আপনাকে পরীক্ষার হলে কনফিউজ হবেন। তো পড়ার সময় অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। এডওয়ার্ড ফিটজেরাল্ড, দ্য রুবায়াত অফ উমর খৈয়াম, ট্রান্সলেশন অফ পোয়েম। আচ্ছা, এখানে আরো কয়েকজন লেখকের নাম আছে যারা আমি কিন্তু এখানে অনেক লেখক আছে, এই যে দেখেন এখানে শেক্সপিয়ার পড়ায় নাই, এই অ্যাডলফ হিটলার পড়াই নাই, অ্যাশকিলাস পড়াই নাই, কারণ ওনারা মডার্ন লেখক নেই। আমি শুধু এখন মডার্ন লেখকদের পড়াচ্ছি। কারা পড়াইলাম? আলেকজান্ডার ডুমাস, অরুন্ধতী রয়, আর্থার মিলার, এমিলি ব্রন্টি ওই দিন পড়াইছিলাম যখন আমরা পড়াইছি, কি বলে, ভিক্টোরিয়ান পিরিয়ড পড়াইছি। আচ্ছা, এখন এডওয়ার্ড ফিটজেরাল্ড, ফিওদর দস্তয়েভস্কি, মানে রাশিয়ান নোবেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, অ্যাসিস্ট, জার্নালিস্ট এন্ড ফিলোসফার। এইটা আমরা ওনার সম্পর্কে আমরা অনেকেই জানি। ওনার এই যে ক্রাইম এন্ড পানিশমেন্ট হচ্ছে ওনার সবচেয়ে বড় লেখা। ক্রাইম এন্ড পানিশমেন্ট, ফিওদর দস্তয়েভস্কির লেখা। দ্য হাউস অফ দ্য ডেড, দ্য ইডিয়ট নভেল। ওকে, তাহলে ফিওদর দস্তয়েভস্কি সম্পর্কে জানতে গেলে আমাদেরকে অবশ্যই কি আসবে? ক্রাইম এন্ড পানিশমেন্ট অবশ্যই জানতে হবে। আর এগুলা যদি পারি আমরা একটু মনে রাখি, দ্য হাউস অফ দ্য ডেড, দ্য ইডিয়ট। আচ্ছা, এবার আসি আমরা এই এইচ.জি. ওয়েলস, মানে হচ্ছে মূলত সায়েন্স ফিকশন লেখক। ঠিক আছে, ইংরেজিতে উনি উনি ইংলিশে যদি এরকম প্রশ্ন হয় অনেক সময় যে ইংলিশে সায়েন্স ফিকশন লেখককে, ইংলিশ সায়েন্স ফিকশন রাইটার, এটা টাইম মেশিনের লেখক, এটা প্রশ্ন আসছে একবার বা কি দুইবার, টাইম মেশিনের লেখককে, তখন আপনাকে এইচ.জি. ওয়েলস আনসার করা লাগবে। ওকে, ওনার আরো দুইটা বই আছে, দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, দ্য ইনভিজিবল ম্যান, এটাও বিখ্যাত লেখা, ইনভিজিবল ম্যান। আপনার টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, এইচ.জি. ওয়েলস, মনে রাখবেন। ওকে, আমি আপনাদের একটু পরে আবার জিজ্ঞেস করব যে আপনার কি কি পড়াইলাম বলতে হবে। আচ্ছা, এটা ওনাকে বাদ দিয়ে, ওনার দরকার নাই। জেমস ফেনিমোর কোপার, এটা আপনারা একটু টাফ লাগতে পারে, এটা পড়বেন, মানে খুবই ইম্পর্টেন্ট। জোসেফ কনরাড, প্রশ্ন আসে এখান থেকে, আসতে পারে। জোসেফ কনরাড, উনি হচ্ছে পোলিশ অথর হু রোট ইন ইংলিশ আফটার সেটলিং ইন ইংল্যান্ড। মানে হচ্ছে মূলত পোল্যান্ডের ছিল, তো পরে ইংল্যান্ডে মানে সে হচ্ছে সেটেলড হয়েছে, পরে ইংরেজিতে লেখা শুরু করছে। জোসেফ কনরাডের এই দুইটা লেখা খুবই বিখ্যাত, আমি যে দুটা হাইলাইট করে দিচ্ছি। লর্ড জিম, এই যে দেখেন লর্ড জিম, হার্ট অফ ডার্কনেস। ওকে, বাকিগুলো তো দেখবেন একটু, কিন্তু এই দুইটা খুবই, দ্য নিগার অফ দ্য নার্সিসাস, আন্ডার ওয়েস্টার্ন আইস, দ্য লেগুন, শর্ট স্টোরি। আর বাকিগুলো হচ্ছে ওনার নভেল। লর্ড জিম, হার্ট অফ ডার্কনেস এর লেখককে জোসেফ কনরাড, উনি মূলত পোলিশ লেখক, পোল্যান্ডের লেখক, পোল্যান্ডের মানুষদেরকে পোলিশ নামে বলা হয়। আর উনি হচ্ছে পরে ইংল্যান্ডে সেটেল হয়ে ইংলিশে লেখা শুরু করছে। তো উনি হচ্ছে লর্ড জিম এবং কি হার্ট অফ ডার্কনেস এর লেখক। আচ্ছা, এই জুলস ভার্নের এই ফ্রেঞ্চ নোভেলিস্ট, পোয়েট অ্যান্ড প্লেরাইট, এই এটা নিয়ে সম্ভবত মুভি তৈরি হয়েছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, জুলস ভার্ন। ওকে, আর এই একটা লেখা মনে রাখেন, আর বাকি এখান থেকে যেগুলো পড়াইলাম। আচ্ছা, আমি আহ দেখি একজনকে জিজ্ঞেস করি ঘুমাইছে কিনা জানার জন্য, কি কি পড়াইলাম। নাইম, নাইম আসছেন? নাইম আসে নাই, নাইম ঘুমাই গেছে শিওর। শাকিল, আপনার কাছে, আপনি প্রথম কার থেকে শুরু করছি বলুন। আমি স্ক্রিনে রাখছি, স্ক্রিন শো করছে, আপনি দেখেন, বলেন। শাকিল, জি স্যার। কারে পড়াইলাম প্রথম বলেন? ডুমাস না, আলেকজান্ডার ডুমাস? জি। আচ্ছা, আলেকজান্ডার ডুমাস, মিলার। অ্যান্থনি মাসকারেনহাস পড়াই নাই, বলি নাই, অরুন্ধতী রায় বলি নাই, বলছি তো। না পড়াইলে এগুলো হাইলাইট করছি কিভাবে? অ্যান্থনি মাসকারেনহাস, অরুন্ধতী রয়, আর্থার মিলার, এডওয়ার্ড ফিটজেরাল্ড, ফিওদর দস্তয়েভস্কি, এইচ.জি. ওয়েলস, জোসেফ কনরাড। আপনি জোসেফ কনরাডের উপন্যাসগুলো পড়েন একটু। শাকিল,
টিচার শাকিল কি সমস্যা হচ্ছে? আমি যেগুলা পড়বো এখন লর্ড জিম এগুলা আচ্ছা থাক, ঠিক আছে, বলছি। বাট জোসেফ কনরাডের কি কি বললাম? লর্ড জিম, দ্য নিগার অফ দ্য নার্সিসাস, আন্ডার ওয়েস্টার্ন আইজ, হার্ট অফ ডার্কনেস। ওনার লর্ড জিম ও হার্ট অফ ডার্কনেস হচ্ছে ওনার সবচেয়ে বিখ্যাত লেখা। হুম। আচ্ছা, আমরা পরের পেজে যাই। কার্ল মার্কস সম্পর্কে আপনারা জানেন। এই মডার্ন এজের মার্ক টুয়াইন হচ্ছে আমেরিকান অথর অ্যান্ড হিউমরিস্ট। মার্ক টুয়াইনের এটা একটা অ্যাডভেঞ্চার অফ হাকলবারি ফিন, দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার, এই দুইটাই লেখা, ওনার দুইটা লেখাই বিখ্যাত। দ্য অ্যাডভেঞ্চার অফ হাকলবারি ফিন, দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার, মার্ক টুয়াইনের লেখা। ওকে। আচ্ছা, এই যে পার্লেস বাক, উনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন, আমেরিকার একজন লেখিকা পার্লেস বাক। আচ্ছা, এই দ্য গোড আর্থ ওনার বিখ্যাত লেখা। পার্লেস বাক, দ্য গোড আর্থ ওনার সবচেয়ে বিখ্যাত লেখা। আচ্ছা, এই যে এখানে একটু এই জায়গাতে আসেন, আমি এটাই বলছিলাম যে রবার্ট ফ্রস্টের নাম ফরচুনেটলি হোক আনফরচুনেটলি হোক বাদ গিয়েছে। আপনার এই রবার্ট ফ্রস্টের লেখাগুলো একটু পড়েন প্লিজ। রবার্ট ফ্রস্ট খুবই বিখ্যাত লেখক। সে হচ্ছে হি ওয়াজ পপুলার 20th সেঞ্চুরি আমেরিকান পোয়েট। মানে এইটুকু না, এর সাথে আপনার আরেকটু তথ্য জানেন। সে হচ্ছে 4বার পুলিৎজার পুরস্কার পাইছে একমাত্র লেখক হিসেবে। মানে ইংরেজি সাহিত্যে, বিশ্ব সাহিত্যে একমাত্র লেখক হিসেবে 4বার পুলিৎজার পুরস্কার পেয়েছে। পুলিৎজার পুরস্কার মূলত দেওয়া হয়েছে আপনার কি জন্য? সাংবাদিকতার জন্য। আনফরচুনেটলি, মানে এটা দুঃখজনক হলেও সত্য যে সে নোবেল পুরস্কার পায়নি, সাহিত্যে নোবেল পায়নি। এবং এই রবার্ট ফ্রস্ট হচ্ছে আমেরিকার জাতীয় কবি। আমেরিকার 3জন জাতীয় কবি আছে, রবার্ট ফ্রস্ট, ওয়াল্ট হুইটম্যান, আর একটা হচ্ছে এমিলি ডিকেনসন। এই 3জন হচ্ছে আমেরিকার জাতীয় কবি, ন্যাশনাল পোয়েটস। আর এর মধ্যে রবার্ট ফ্রস্ট সবচেয়ে প্রণিধানযোগ্য। আচ্ছা, এই রবার্ট ফ্রস্টের অনেকগুলো কবিতা আছে খুব বিখ্যাত। এর মধ্যে আপনার এই স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, এটা ওনার সবচেয়ে বিখ্যাত কবিতা, যেখানে আপনারা এরকম একটা লাইন পেয়ে থাকতে পারেন অনেক সময়: দ্য উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এরকম একটা কোটেশন পাইছেন না কখনো? পড়ছেন না কোথায়? ফেসবুকে বা অনেক সময় দেখেন অনেকেই তো পোস্ট দেয় এই লাইন নিয়ে। হুম। এই স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং এর ওই লাইনটা হচ্ছে বিখ্যাত লাইন। কি যে and miles to go before I sleep, and miles to go before I sleep. আচ্ছা, ওনার আর একটা কবিতা আছে দ্য রোড নট টেকেন। আমি ওনার আরো কয়েকটা কবিতা আমি বিখ্যাত, আমি একটু বলছি। মেন্ডিং ওয়াল একটা কবিতা আছে ওনার, এই মেন্ডিং ওয়াল থেকে একটা বিসিএস প্রশ্ন আসছে। মেন্ডিং ওয়াল থেকে, হ্যাঁ, মেন্ডিং ওয়াল থেকে একটা কোটেশন আসছে এরকম যে কি কোটেশনটা কি, একটা গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। কি? গুড ফেন্সেস মেক গুড নেইবার। যে বাড়ির পাশে যদি তোমার ভালো দেয়াল থাকে বা বেড়া থাকে, তাহলে দেখবো প্রতিবেশী এমনি ভালো হয়ে গেছে, এরকম বোঝানোর জন্য বলছে আর কি। তো মেন্ডিং ওয়াল ওনার একটা বিখ্যাত কবিতা। এরপরে ওনার আরো কবিতা আসতে, যেমন বার্চেস, এরপরে আফটার দা অ্যাপল প্রিকিং, আফটার দা অ্যাপল পিকিং। আচ্ছা, আরো একটা কবিতা আছে ওনার, যে কি ক্রিসমাস ট্রি। মানে ওনার কবিতা সম্পর্কে একটু জানতে হয়, ওনারা মিস করা যাবে না, রবার্ট ফ্রস্ট থেকে কোশ্চেন হয়। হুম। তারপরে ওনার আরো একটা কবিতা আসছে আপনার, আচ্ছা, আপাতত এগুলো মনে রাখেন। তারপরে যদি আপনারা আরো জানতে চান, বই বা হচ্ছে কোনো গুগল করতে পারেন, গুগল করলে অনেক কবিতা আসবে না, বাট এগুলি সবচেয়ে বিখ্যাত। এই বিশেষ করে ফার্স্ট যে 3টা আছে, হ্যাঁ, আমি একটু হাইলাইট করে দিচ্ছি আপনাদের। কি ফার্স্ট 3টা? স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, দ্য রোড নট টেকেন, মেন্ডিং ওয়াল। ওকে। আচ্ছা, এটা আমি ইয়ার কাছে জিজ্ঞেস করি। এই রবার্ট ফ্রস্টকে মিস করা যাবে না, রবার্ট ফ্রস্ট খুবই ইম্পর্টেন্ট। নাফিয়া, আপনি বলেন তো স্যার একটু রবার্ট ফ্রস্টের কবিতাগুলো। By woods on a স্টপিং বাই উডস sorry, অন আ স্নো ইভিনিং। snowy evening, আচ্ছা, হ্যাঁ, the road not taken, mending wall, মেন্ডিং ওয়াল, হ্যাঁ, beach, বার্চেস, but বার্চেস,
বার্চেস After the about picking Christmas tree. আচ্ছা, ওকে। এরপরে রবার্ট হেরিক আগের লেখক, সালমান রুশদি বর্তমান লেখক। তো সালমান রুশদি থেকে প্রশ্ন হবে না, সে বিতর্কিত। এই যে শার্লক হোমসের লেখককে বলে, এই যে স্যার আর্থার কোনান ডয়েল, শার্লক হোমস, এটা আপনি একটু একটু মনে রাখেন, একটু জাস্ট পড়ে রাখলেন আর কি, যে শার্লক হোমসের যে গোয়েন্দা একটা বই আছে না, যে গোয়েন্দা সিরিজের লেখককে স্যার আর্থার কোনান ডয়েল। ওকে। আর এই টমাস গ্রে তো আগে পড়াইলাম। টনি মরিসন, ইনি মডার্ন লেখিকা, উনি খুবই বিখ্যাত। উনি নোবেল পুরস্কার পেয়েছেন 1993 সালে, নোবেল প্রাইজ উইনিং আমেরিকান অথর। উনি মূলত উপন্যাসের জন্য বিখ্যাত। ওনার এই যে এটা, মানে আরেকটা আছে, আমি দেখাচ্ছি, দ্য ব্লুয়েস্ট আই, আরেকটা হচ্ছে সং অফ সলোমন। এই দুইটা ওনার সবচেয়ে বিখ্যাত লেখা। আর বাকিগুলো আপনারা তো একটু পড়বেন, বাট এই দুইটা একটু মনে রাখেন। টনি মরিসন, দ্য ব্লুয়েস্ট আই, সোলা, সং অফ সলোমন, বিলাভেড, লাভ, এমার্সি। ঠিক আছে, ওনার এই উপন্যাসগুলোর জন্য উনি বিখ্যাত। 1993 সালে উনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। দ্য ব্লুয়েস্ট আই এবং সং অফ সলোমন হচ্ছে ওনার সবচেয়ে বিখ্যাত লেখা। ওকে। আচ্ছা, আমি ওনার উপন্যাসগুলো একজনের কাছ থেকে আপনারা একটু পড়েন, আমি একজনের কাছে জিজ্ঞেস করছি। শাশ্বত ওনার কবিতাগুলো একটু পড়েন তো স্যার, আর এই নোবেলগুলো নামগুলো একটু পড়েন। The bluest eye, দ্য ব্লুয়েস্ট আই, full, Sula, সোলা, Song of Solomon, সলোমন, Beloved, Love, the Mercy. জি, থ্যাংক ইউ শাশ্বত। আমরা এখন এইগুলো আমরা এই যে উইলিয়াম ব্ল্যাক আমরা আগে পড়েছি, উইলিয়াম কনগ্রিভ আগে পড়েছি। যখন আমরা এই উইলিয়াম ব্ল্যাক পড়ছি হচ্ছে মডার্ন পিরিয়ডে, উইলিয়াম কনগ্রিভ আগে পড়েছি। এই যুগে আরেকজন লেখক আছে, ওনার নাম হচ্ছে উইলিয়াম ফকনার, মডার্ন পিরিয়ডের। হ্যাঁ, ওনার লেখছে কি নোবেল এন্ড পুলিৎজার প্রাইজ উইনিং আমেরিকান অথর। ওনার সবচেয়ে বিখ্যাত লেখা অ্যাজ আই লে ডাইং। হ্যাঁ, এটা হচ্ছে ওনার সবচেয়ে বিখ্যাত লেখা, অ্যাজ আই লে ডাইং, দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি। এই দুইটা ওনার বিখ্যাত লেখা, বাকিগুলো জানেন, বা এই দুইটা ইম্পর্টেন্ট। অ্যাজ আই লে ডাইং, দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি, লাইট ইন অগস্ট, অ্যাবসালম নোবেল, রোজ ফর এমিলি, শর্ট স্টোরি। বাকিগুলো আপনি মনে রাখতে পারেন আর না পারেন, প্রথম দুইটা মনে রাখেন, মোস্ট ইম্পর্টেন্ট। উইলিয়াম ফকনার, অ্যাজ আই লে ডাইং, দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি। ওকে। আচ্ছা, এরপরে আমাদের মোস্ট প্রবাবলি এই যে আদার্স রাইটার্স গুলো শেষ হচ্ছে এর মাধ্যমে। এই উইনস্টন চার্চিলের কি এরকম একটা প্রশ্ন আসছে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় আগে, যে রাজনীতিবিদ হয়ে কে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এই যে ব্রিটিশ পলিটিশিয়ান হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য ইউনাইটেড কিংডম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় সে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিল, প্রধানমন্ত্রী ছিল। তো সে রাজনীতিবিদ হয়ে সাহিত্য পুরস্কার পেয়েছে, নোবেল পুরস্কার পেয়েছে। তার বইয়ের যে নাম সেটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা মনে রাখেন, জাস্ট হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। উইনস্টন চার্চিল রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন উনি। এর আগে আরেকজন পড়াইছিলাম যে বার্টন রাসেল হচ্ছে দার্শনিক হয়ে কে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে, বার্টন রাসেল। কারণ হচ্ছে রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার। ওকে, এরই মাধ্যমে মোটামুটি আমাদের শিটে যে বিখ্যাত লেখকগুলো আছে মডার্ন এজ বা পোস্ট মডার্ন এজের, আমরা পড়ার চেষ্টা করেছি। এখন আমি আর দুই একজন লেখকের নাম বলবো, আপনারা একটু চেষ্টা করবেন ওনাদের সম্পর্কে একটু বাসা থেকে জেনে নেওয়ার। যেমন চিনুয়া আচেবে নামে একজন লেখক আছে, ফাদার অফ মডার্ন আফ্রিকান লিটারেচার। এই চিনুয়া আচেব সম্পর্কে একটু জানবেন। এরপরে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, আমি আবারও বলছি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, উনি হচ্ছে কলম্বিয়ার একজন লেখক।
সাউথ আমেরিকার যে সবচেয়ে বড় লেখকদের একজন সে, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। হ্যাঁ, সাউথ আমেরিকার বিংশ শতাব্দীর যে সবচেয়ে বড় লেখকগুলো আছে তার মধ্যে সে প্রণিধানযোগ্য। তার লেখা আছে একটা লাভ ইন দ্য টাইম অফ কলেরা, ঠিক আছে, 100 years of solitude। সলিটিউড, এই যে লেখাগুলো 100 years of solitude, লাভ ইন দ্য টাইম অফ কলেরা, এগুলো খুবই বিখ্যাত। এরপরে আরেকজন লেখক সম্পর্কে জানবেন, জর্জ অরওয়েল। জর্জ অরওয়েলের দুইটা বিখ্যাত লেখা আছে, অ্যানিমাল ফার্ম উপন্যাস, আরেকটা লেখা আছে হচ্ছে আপনার 1984। ওনার একটা শর্ট স্টোরি আছে যেটা নিয়ে বিশেষ প্রশ্ন আসছে, শুটিং অ্যান এলিফ্যান্ট। জর্জ অরওয়েল সম্পর্কে একটু পড়বেন। আমি অলরেডি বলে ফেলছি জর্জ অরওয়েল কিসের জন্য বিখ্যাত, যে 1984 ওনার উপন্যাস, এবং হচ্ছে আপনার কি আরেকটা কি বললাম, অ্যানিমাল ফার্ম, এই দুইটা ওনার বিখ্যাত উপন্যাস। আর শুটিং এন এলিফ্যান্ট নিয়ে প্রশ্ন হয়েছে আগে, এটা হয়তো আর আসবে না, তারপর একটু জেনে রাখা ভালো, শুটিং এন এলিফ্যান্ট হচ্ছে ওনার একটা বিখ্যাত শর্ট স্টোরি। ওকে, আচ্ছা, এরপরে আরেকজন লেখক আমাদের জানা আবশ্যিকভাবে, মানে মানে খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক, সে হচ্ছে স্যামুয়েল বেকেট। ঠিক আছে, স্যামুয়েল বেকেট হচ্ছে আপনার অ্যাবসার্ড ড্রামার জনক বলা হয়, যে উনি হচ্ছে অ্যাবসার্ড ড্রামাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। অ্যাবসার্ড প্লের জন্য বিখ্যাত স্যামুয়েল বেকেট। স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গডো আমার একটা লেখা আছে, যেটা আপনারা কি বলে যে 1950 সালে পাবলিশ হয়েছে। এই স্যামুয়েল বেকেট এই এই ইয়ার জন্য কিছু বলে ড্রামার জন্য, মানে এই একটা ড্রামা লিখে সে এত বিখ্যাত হয়েছে, মানে তাকে বলা হয় যে অ্যাবসার্ড ড্রামার জনক বলা হয়, বা অ্যাবসার্ড ড্রামার জন্য সবচেয়ে প্রণিধানযোগ্য লেখকের মধ্যে সে অন্যতম। তার ওনার আরো দুই একটা লেখা আছে, এন্ড গেম, ব্রিথ, এই নামে। উনি এই ওয়েটিং ফর গডোতে ওনার একটা কোটেশন আছে, নাথিং টু বি ডান। ওই ক্যারেক্টার, অ্যাস্ট্রাগন নামে একটা ক্যারেক্টার আছে, ওই নাথিং টু বি ডান, এই নাথিং টু বি ডান নিয়ে প্রশ্ন আসছে, যে হু সেইড নাথিং টু বি ডান, হোয়ার ইট হ্যাপেন্স, এরকম আর কি। তো আপনারা আমি বললাম কি, চিনুয়া আচেবে সম্পর্কে পড়বেন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস সম্পর্কে পড়বেন, জর্জ অরওয়েল সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। জর্জ অরওয়েল আমি অলরেডি বলে ফেলেছি, স্যামুয়েল বেকেটও বললাম। এরপরে আপনার উইলিয়াম গোল্ডিং। উইলিয়াম গোল্ডিং এর একটা উপন্যাস আছে খুব বিখ্যাত, লর্ড অফ দ্য ফ্লাইস। সে 1983 সালে নোবেল পুরস্কার পেয়েছে। এখান থেকে প্রশ্ন আসছে, লর্ড অফ দ্য ফ্লাইস কে লিখছেন। এরপরে আপনার আফ্রিকার আরেকজন লেখক আছে, ওনার সম্পর্কে আপনাকে একটু জানতে হবে, ওনার নাম হচ্ছে ওলে সোয়িঙ্কা। আফ্রিকান লিটারেচারের যে সবচেয়ে বড় লেখকদের একটু আগে বলছিলাম, একজন হচ্ছে চিনুয়া আচেবে, আর এই ওলে সোয়িঙ্কা হচ্ছে এরপরে সেকেন্ড। ওলে সোয়িঙ্কা মূলত প্লে রাইট, মানে সে হচ্ছে আপনার প্লে লিখতো। তার যে সবচেয়ে বিখ্যাত লেখা লায়ন অন দ্য জুয়েল, দ্য রোড, এই দুইটা হচ্ছে ওনার বিখ্যাত প্লে। ওকে, এখন আমি আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। আমি এই মডার্ন এই যে যতগুলো লেখক বললাম, আর আমাদের শিটে যা আছে, আমি পড়ার চেষ্টা করেছি। আপনাদের কোনো সমস্যা আছে কিনা, যদি কারো কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকে, স্যার আমি বুঝি নাই, এখানে একটু বললে ভালো হয়, তাহলে আমি বলার চেষ্টা করব। ঠিক আছে, কারো কোনো সমস্যা? শাকিল, নাফিয়া, আপনি তো এর আগে ক্লাস করেন নাই, আজকে কতটুকু বুঝতে পারছেন আমি বুঝছি না। এই সৌরভ, কি অবস্থা হ্যাঁ বলেন স্যার, কোনো সমস্যা আছে আজকের ক্লাসে? নো স্যার। স্যার বুঝতেছি শুধু আপনার ক্লাস থেকে, স্যার বুঝতেছি, আগে কখনো এগুলো বুঝতাম না স্যার। এখন প্রশ্ন করার মতো এখনো স্যার তৈরি হয়নি, আস্তে আস্তে শিখতেছি স্যার একটু। আচ্ছা, হ্যাঁ, শিখার মতো থাকেন, জি শিখতে জি। হবে। আপনার যে বিসিএস এ বিসিএস পরীক্ষা বলেন, আর ইংলিশ লিটারেচারটা আমি প্রথম যেদিন ক্লাস করিয়েছি আপনাদেরকে, আপনার খেয়াল আছে কিনা, আমি এই কথাটা বলছিলাম যে লিটারেচার আপনার মুখস্থ করার জন্য, যে আমি মুখস্থ করছি, এই এই ইয়াতে কেন পড়তে হবে? আপনি এটাকে একটা আনন্দ নিয়ে পড়তে হবে। যে রবার্ট ফ্রস্ট আমেরিকার জাতীয় কবি, এটা আপনি জানতেন না? আমি অনেকেই হয়তো জানতো না, আমি মনে করেন আপনি জানলেন, বাট অনেকেই হয়তো জানতো না, আমি ধরে নিলাম। তো এটা আনন্দ নিয়ে পড়তে হবে যে আমেরিকার 3জন জাতীয় কবি আছে, এই ওয়াল্ট হুইটম্যান, এমিলি ডিকিনসন, আমি 3জনের নাম বলছি, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত বললাম রবার্ট ফ্রস্ট, সে 4বার পুলিৎজার পুরস্কার পেয়েছে। এটা একটা আনন্দ নিয়ে পড়তে হবে, জানার যে আগ্রহটা আপনার এটা লাগবে। আপনার বিশেষ শুধু একটা জিনিস, শুধু ওই যে আমি গাইড বই মুখস্থ করে প্রয়োজন, ব্যাপারটা এমন না। আপনাকে সব জিনিস জানতে হবে, পড়াশোনাটা আনন্দ নিয়ে পড়তে হবে। অন্যান্য জি স্যার, জি সাবজেক্টগুলো স্যার, ঠিক আছে। আপনার
জি। আপনি শুধু মুখস্থ করে কিন্তু এখনো স্যার বলেন। আপনি যেভাবে স্যার প্রেশার দিয়ে ধরে যে পড়াইছেন এরকম স্যার কেউ পড়াই নাই স্যার আসলে। পড়ছি আর ঘুমাইছি, কিন্তু আপনার ক্লাস তো ঘুমাবে না স্যার। আমি তো আপনাদেরকে এর জন্য, যার পরে আমি তো বুঝি যে আপনারা ঘুমায় যাবেন মাঝে মধ্যে, মোবাইল রেখে পাশে ঘুমায় যাবেন, এর জন্য দুই একজনকে ডাক দিই, তাও তো দুই একজনকে পাওয়া যায় না। হ্যাঁ, দেখি ঘুমায়, তো ঘুমাইলে হবে না, আপনার পড়তে জি। হবে। পড়াটা বোঝার জন্য কোনো প্রশ্ন থাকলে, স্যার এটা আমি বুঝছি না, ভাইয়া এটা আমি বুঝতেছি না, আপনি একটু কাইন্ডলি বলেন। অবশ্যই, অবশ্যই আমি চেষ্টা যতদূর পারি আমি চেষ্টা করছি আপনাদেরকে, মানে লিটারেচারের একদম এলিজাবেথান এজ থেকে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত পড়ানো। আর আমাদের এই নওশাদ ভাই প্রথম ক্লাসে আপনাকে বলছিল যে কমন পড়ার চেয়ে আপনাকে দেখিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট। আমি আপনাকে দেখাই দিছি পথ, যে আপনাকে এভাবে যেতে হবে, এভাবে যাবেন। আমি প্রত্যেকটা ক্লাসে বলার চেষ্টা করছি, আজকের ক্লাসেও বলছি যে কোশ্চেন কতটা ডিপার হতে পারে। সেকেন্ড ক্লাসে আমি বলছি না যে যে কি যে বলে পিবি শেলি, পার্সি বিশি শেলি পড়ানোর সময় বলছিলাম যে শেলির ওয়াইফের নাম হচ্ছে মেরি শেলি, মেরি শেলির মা হচ্ছে আপনার মেরি ওলস্টনক্রাফট। যে পার্সি বিশি শেলির শাশুড়ি, মানে যে শেলির শাশুড়ি থেকে প্রশ্ন আছে, যে শেলির শাশুড়ি একটা বিখ্যাত লেখা আছে ওইটাকে। তো আপনাকে বুঝতে হবে যে এখন প্রশ্নের লেভেল কোন দিকে যাচ্ছে। ক্যারেক্টার থেকে প্রশ্ন হয়েছে, এরপরে আপনার কোটেশন থেকে প্রচুর প্রশ্ন আসছে, 15 প্রশ্ন থেকে কোটেশন থেকে 7টা প্রশ্ন আসছে, 5টা প্রশ্ন আসতেছে। কি করবেন আপনি? তো আপনাকে ডিপে না গিয়ে উপায় নেই, আপনাকে জানতে হবে যে ক্যারেক্টার এই ক্যারেক্টার কোনটা বিখ্যাত। শেক্সপিয়ার উপন্যাস কিছু ড্রামা পড়ার সময় আপনাকে অবশ্যই জানতে হবে যে কিং লিয়ারের ক্যারেক্টার গুলো কি কি, এরপরে আপনার মার্চেন্ট অফ ভেনিসের ক্যারেক্টার গুলো কি কি। কয়েকটা বিখ্যাত কোটেশন আছে, আমি দু একটা দেখানোর চেষ্টা করছি এই স্বল্পতম সময়ে। আপনারা ক্লাসের ভিতরে যেগুলো পড়ছেন সেগুলো তো পড়বেনই, বই থেকে পড়ার কথা বলছি, গাইডের হেল্প নিবেন। তো আপনাকে পড়তে হবে, 15-16 ঘন্টা পড়ার কোনো বিকল্প নাই। যাদের কাজ আছে কাজের মাঝখানে মাঝখানে পড়তে হবে। আপনাকে চাকরি পেতে হলে, ক্যাডার হতে হলে অবশ্যই সে পরিমাণ ডেডিকেশন আপনার না থাকলে আপনি পারবেন না ভাই। এখন যেই কঠিন করছে, আপনার ডেডিকেশন লাগবেই, অবশ্যই ডেডিকেশন লাগবে। সেটা শুধু বিসিএস না, আপনি যে কোনো চাকরির জন্য ডেডিকেশন লাগবে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু গাইডলাইন দেওয়ার। তা আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি, শেষই। আর দুই একটা জিনিস আপনাদেরকে আমি একটু দেখাতে চাচ্ছি, দেখে হয়তো আজকের মতো ক্লাস শেষ করব। এই এখানে এই যে একটু আপনারা খেয়াল করেন, আর আপনারা প্রিভিয়াস প্রশ্নগুলো পড়বেন। আপনাদের আমি উদ্দেশ্যে, এটা ফার্স্ট কথা আমার, আপনারা কেন প্রিভিয়াস কোশ্চেন কেন পড়েন নাই? বিসিএস বলেন আর অন্য যে কোনো বলেন, আপনার প্রিভিয়াস কোশ্চেন তো মাস্ট। বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন না পড়ে আপনি তো প্রশ্নের ধারাটা বুঝবেন না। আপনি প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়েন, কি টাইপের প্রশ্ন হয়, কি ধারার প্রশ্ন হয়, পাশে লিখে রাখেন যে এই টাইপের প্রশ্ন হচ্ছে, এখান থেকে হচ্ছে। তারপরে আপনি বুঝতে পারবেন। ফাঁকি দিবেন, জীবন আপনার সাথে ফাঁকি দিবে। আপনি পড়ার সাথে ফাঁকি দিবেন, জীবন আপনার সাথে ফাঁকি দিবে কয়েক গুণ বেশি হারে। সো আপনার লাইফে ফাঁকি দেওয়ার দেয়ার ইজ নো স্কোপ, কোন স্কোপ নাই। ফাঁকি দেওয়ার কোনো স্কোপই নাই। লাইফ ইজ সিরিয়াস থিং, আমি অলওয়েজ বলি যে লাইফ খুবই সিরিয়াস বিষয়। আপনি ফাঁকি দিবেন, লাইফ আপনার সাথে কয়েক গুণ বেশি আরে ফাঁকি দিবে। পরিশ্রম করেন আর ফল একদিন না একদিন পাবেন। আচ্ছা, আমি এই কয়েকটা লিটারারি টার্মস আছে, আমি একটু জাস্ট আপনাকে আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করছি যে এই এখান থেকে প্রশ্ন হয়েছে। দেখেন, এই যে আমি যেগুলো প্রশ্ন আসছে, যে দেখেন ইউফেমিজম, এটা প্রশ্ন বিসিএস আসছে একবার। ইউফেমিজম কি? হুম, ঠিক আছে। এরপরে আপনার এই হাইপারবল কি, এখান থেকে প্রশ্ন আসছে। তা আপনি যে বললেন যে স্যার আমি এগুলো পড়বো না, তাহলে আপনি কোনটা আসবে আপনি জানেন না, আশা করতে পারে যে সিমিলি কি। এই যে দেখেন সিমিলি কি, একটু উপরে আবার ম্যাটাফোর আছে দেখেন। আচ্ছা, এই টপিকটার নামটা আগে দেখেন, লিটারি ডিভাইসেস বা লিটারি টার্মস। মানে হচ্ছে আপনার একটা কবিতা বা একটা উপন্যাস বা এই ছড়া বা এইটা যে কোনো লেখার মধ্যে কি ধরনের লিটারি ডিভাইস ব্যবহার করা হয়েছে, টার্মস ইউজ করা হয়েছে, এইটা কি নামে বলা হয়, এইগুলোর এখানে একটু স্যার সেটা আলোচনা করার চেষ্টা করছে। দেখেন ইলিটারেশন, দেখেন তো এই যে ইলিটারেশনের একটা সংজ্ঞা দিচ্ছে, আমি জাস্ট আপনাকে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। কি লিখছে স্যার দেখেন তো, দ্য রিপিটেশন অফ দ্য সেম সাউন্ড ইন দ্য বিগিনিং, দ্য রিপিটেশন অফ দ্য সেম সাউন্ড ইন দ্য বিগিনিং। কি বলছে যে একটা শব্দের, দুইটা শব্দের পরস্পর পাশাপাশি দুইটা শব্দের শুরুতে যদি একই উচ্চারণ হয় সেটাকে ইলিটারেশন বলা হয়। এবং এটা কনসোনেন্ট সাউন্ড হইতে হবে। এখানে আরেকটু লিখবে, দ্য রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড। এই যে দেখেন পিটার পাইপার, পিকেল, এই যে দেখছেন সব পি দিয়ে শুরু হয়েছে।
এই জাতীয় কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে যেগুলো, সেগুলোকে আপনার এলিটারেশন বলে। ওকে, তো এলিটারেশন একটু পড়বেন, এরপরে এগুলো আপনার একটু একটু যদি পড়েন আশা করি বুঝতে পারবেন, খুব বেশি কঠিন না, একদম সহজ ভাষায় লেখা। হ্যাঁ, এই যে কান্টকে সাব ডিভিশন অফ এন এপিক, মহাকাব্যের যে প্রত্যেকটা আলাদা সাব ডিভিশন আছে, যে আলাদা যে ভাগ আছে, বিভক্তি আছে, আলাদা আলাদা বিভক্ত আলাদা ভাগ আছে, ভাগগুলোকে বলা হয় কান্ট নামে অভিহিত করা হয়। ঠিক আছে, কান্ট ক্যারিকেচার কি রিডিকুলাস অর এক্সাজারেটেড স্টাইল, প্যারোডি। ক্যাটাস্ট্রফি কোনটাকে বলা হয়? দ্য ট্রাজিক এন্ড অফ এ ড্রামাটিক ইভেন্টস। ক্যাটাস্ট্রফি হচ্ছে একদম ড্রামাটিক ইভেন্টের একদম সর্বোচ্চ যে, মানে একদম ট্রাজিক পরিণতি যেটা, সেটাকে যেমন ট্রাজিক পরিণতি কোনটা ক্যাটাস্ট্রফি বলা যেতে পারে, হ্যামলেট নাটকে হ্যামলেট যখন মারা যায় সেটাকে ক্যাটাস্ট্রফি বলতে পারেন। হুম, এই এটা ক্যাটাস্ট্রফি। এই যে আমি হাইলাইট করে দিচ্ছি ক্লাইম্যাক্সকে আমরা সহজে বুঝি। ক্লাইম্যাক্স হচ্ছে একটা জিনিসের বা একটা ঘটনার সর্বোচ্চ চূড়ার যে লেভেলটা বা সর্বোচ্চ যে ঘটনাটা, সেটাকে বল ক্লাইম্যাক্স। হ্যামলেট নাটকে যখন হ্যামলেট জানতে পারে তার বাবাকে হত্যা করছে হচ্ছে কি তারই মানে কাকা কিং ক্লদিয়াস, তখন তার মানে ভিতরে যে ইয়াটা হয়, ঝড় ওঠে, এটা টিমালটিয়াস একটা অবস্থা, যে ভিতরে যে একটা ঝড় আসে, সেটাকে আপনি ক্লাইম্যাক্স হিসেবে অভিহিত করতে পারেন। এটা ক্লাইম্যাক্স, এই যে। আচ্ছা, এরপরে কনসিট, এটা একটু পড়েন। এই যে কনসিটটা আমি একটু দেখাই দিচ্ছি। এলিজি কি? সং অফ ল্যামেন্টেশন। আমি বলছিলাম যে এলিজি হচ্ছে যে শোক কবিতা পড়ানোর সময়। এপিক কি? লং পোয়েম। এপিলগ এ পোয়েম অর স্পিচ এট দ্য এন্ড অফ এ প্লে। এপিলগ হচ্ছে একটা কি, একটা প্লের সর্বশেষ যে কথাটা, সেটাকে এপিলগ বলা হয়। সর্বশেষ যে বাণী বা সর্বশেষ বক্তব্য, সেটাকে এপিলগ বলা হয়। এপিটাফ, ওয়ার্ডস দ্যাট আর সেইড অ্যাবাউট ডেড পারসন। এপিটাফ হচ্ছে একজন মৃত ব্যক্তির যে মানে আপনার সমাধি বলেন, সমাধিস্থলে যে লেখা থাকে, সেই লাইনগুলোকে বলা হয় এপিটাফ। ইওলজি, একজন ব্যক্তিকে প্রশংসা করে যে বক্তব্য দেওয়া হয়, সেটাকে ইওলজি বলে। ইউফেমিজম সম্পর্কে একটু বললাম, এটা আগে আসছে বিসিএস একবার। ইউফেমিজম হচ্ছে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। ইউফেমিজমটা একটা কঠিন বা কঠিন লাইনকে বা কঠিন শব্দকে যখন আপনি সফটলি বলবেন, সেটাকে বলা হয় ইউফেমিজম। ওকে, এরপরে ইউফেমিজম গেল এই যে জনরা সম্পর্কে। জনরা কি? ক্লাসিফিকেশন, ভাগ, বিভক্তি, কোনটা নাটক, কোনটা উপন্যাস, কোনটা পোয়েম, এই যে বিভক্তি, এগুলোকে জনরা বলা হয়। ওকে, এরপরে আসেন আপনার হিম, সং ইন প্রেজ অফ গড। ঠিক আছে, হাইপারবল, এক্সাজারেটেড স্টেটমেন্ট, কারো সম্পর্কে অনেক বেশি বললে সেটাকে এক্সাজারেটেড স্টেটমেন্ট বলে। এরপরে আইরনি হচ্ছে কাউকে উপহাস করে কিছু বলা হলে সেটাকে আইরনি বলে। এই যে ল্যাম্পন, এটা একটু দেখেন, এ পিস অফ স্যাটায়ার এগেনস্ট এ পারসন, কাউকে ব্যঙ্গাত্মক করে কিছু বলা হলো। এই যে লিমেরিক একবার পরীক্ষায় আসছে বিশেষ, লিমেরিক কি? ঠিক আছে, একটু পড়েন। এই যে মেকিয়াভেলিয়ান ক্যারেক্টার কি? সেলফিশ ক্যারেক্টার। মেটাফর, আচ্ছা মেটাফর আর একটা হচ্ছে এই মেটাফর আর হচ্ছে সিমিলি, এই দুইটা আপনার কম্পারিজন করে পড়বেন। সিমিলিতে যেমন উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ দিব, তাহলে আপনি শি ইজ লাইক এ ফ্লাওয়ার। লাইক অর এজ, সিমিলিতে লাইক অর এজ উল্লেখ থাকে। হ্যাঁ, লাইক অবলিক এজ, ব্র্যাকেটে লিখে দিলাম। মানে শি ইজ লাইক এ ফ্লাওয়ার এরকম যদি বলা হয়, যেহেতু আমরা আবার শি ইজ এজ এ ফ্লাওয়ার এরকম, তখন এটা হবে সিমিলি। সিমিলারিটি বিটুইন টু থিংস ইন ডাইরেক্টলি এক্সপ্রেসড। আবার যদি এরকম বলা হয় শি ইজ ফ্লাওয়ার, একদম সরাসরি সেই ফুল, মানে তার সাথে তাকে ফুলের সাথে তুলনা করছে, মানে এজ ও লাইক এখানে উল্লেখ থাকবে না, নো মেনশন অফ এজ অবলিক লাইক, মানে ডাইরেক্ট কম্পারিজন, এটা একদম ডিরেক্ট কম্পেয়ার করবে শি ইজ ফ্লাওয়ার। মেটাফর, সিমিলি, এখান থেকে কোশ্চেন হতে পারে যে সিমিলি কি, মেটাফর কি। আশা করি বুঝাইতে পারছি। সিমিলি হচ্ছে, সিমিলিতে লাইক অর অ্যাজ থাকবে, শি ইজ লাইক এ ফ্লাওয়ার অথবা শি ইজ অ্যাজ এ ফ্লাওয়ার, সেটা সিমিলির উদাহরণ। আর যদি মেটাফর শি ইজ ফ্লাওয়ার, তখন এটা মেটাফরের উদাহরণ হয়ে যাবে। এখানে লাইক অর অ্যাজ নাই, নো মেনশন অফ অ্যাজ অর লাইক। আচ্ছা, এরপরে আসেন এই যে এটা প্লেজারিজম, এটাতে কোশ্চেন আসে। প্লেজারিজম মানে হচ্ছে কারো লেখা কুম্ভিলক বৃত্তি, এটার বাংলা। এটা একবার প্রশ্ন আসছিল বিসিএসে, যে চুরি বৃত্তি বা কারো লেখা কপি করা, অ্যাক্ট অফ স্টিলিং ফ্রম দ্য রাইটিংস অফ আদার্স, কারো লেখা চুরি করা বা কপি করা, এটাকে বলা হয় প্লাজারিজম।
ওকে, এই যে প্রোলগ, এই যে দেখেন আপনারা এটা শুনে থাকতে পারেন, প্রোলগ আর একটু আগে এপিলগ পড়াইছিলাম এই যে এখানে, এই দুইটা মনে রাখেন। এপিলগ হচ্ছে একটা কবিতার সর্বশেষ বক্তব্য বা উপন্যাস বা কিছু বলে ড্রামার সর্বশেষ বক্তব্য, আর প্রোলগ হচ্ছে একটা উপন্যাস বা কবিতার প্রথম বক্তব্য। প্রোলগ থাকতে পারে, এপিলগ থাকতে পারে, প্রোলগ শুরুতে, এপিলগ শেষে। ওকে, এভাবে মনে রাখেন। আর প্রোটাগনিস্ট হচ্ছে আপনার একটা লিডিং ক্যারেক্টারকে প্রোটাগনিস্ট বলা হয়। একটা উপন্যাস, প্লে বা যে কোনো কিছু, মানে যে কোনো লেখার, যে কোনো ছড়া বা যে কোনো কিছুর যে মূল যে চরিত্রটা, মূল যে চরিত্রকে কেন্দ্র করে আপনার উপন্যাসটা বা প্লেটা আবির্ভূত হয় বা হচ্ছে সেগুলো আপনার ঘটনাগুলো ঘটতে থাকে, তাকে প্রোটাগনিস্ট বলা হয়, মূল ক্যারেক্টারকে। যেমন হ্যামলেট নাটকে হ্যামলেট হচ্ছে মূল চরিত্র, কিং লিয়ার নাটকে কিং লিয়ার হচ্ছে মূল চরিত্র বা প্রোটাগনিস্ট। ওকে, আপনার স্যাটায়ার সম্পর্কে একটু জানেন। স্যাটায়ার হচ্ছে আপনার ব্যঙ্গাত্মক ভাবে কোনো কিছু, যে বিদ্রুপাত্মক ভাবে যদি কোনো কিছু লেখা হয়, যখন আমরা গালিভার্স ট্রাভেল পড়ছিলাম জোনাথন সুইফটের, সেটা একটা স্যাটায়ার উদাহরণ। মানে যখন আমরা সরাসরি কোনো কিছু কাউকে কিছু না বলতে পারি, যেমন রাজনীতির সরাসরি কিছু বলা যায় না, সেটা অন্য কিছুর মাধ্যমে প্রকাশ করতে হয়। ঠিক আছে, এই যেমন এনিম্যাল ফার্ম একটা বিখ্যাত স্যাটায়ার, একটু আগে যেটা পড়ছিলাম যে এনিম্যাল ফার্ম পড়ছিলাম না, এই যে কি পড়ানোর সময় পড়ছিলাম এনিম্যাল ফার্ম, বলছিলাম যে এনিম্যাল ফার্ম এই জর্জ অরওয়েলের লেখা বলছিলাম না, জর্জ অরওয়েল হচ্ছে এনিম্যাল ফার্মের লেখক। তো এইটা হচ্ছে একটা স্যাটায়ার। এরপর হচ্ছে আপনার এই এই যে এখানে এটা স্যাটায়ার হচ্ছে জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেল। সিমিলি তো একটু আগে পড়ালাম। সনেট আমি একটু বললাম যে পোয়েম 14 লাইনস। ওকে, তো এগুলো একটু দেখানোর চেষ্টা করছে আর কি, যে যে সকল লিটারি টার্মস থেকে এ পর্যন্ত 3-4টা প্রশ্ন লিমেরিক বিসিএস এ আসছে, এরপরে ইউফেমিজম বিসিএস। স্যাটায়ার বলতে কি বোঝায়? মানে কোন সিরিয়াস ঘটনাকে একটু ফানি হ্যাঁ কিছু? হ্যাঁ, রাইট রাইট, আমি একটু, হ্যাঁ আপনি বুঝতে পারছেন মোটামুটি, আপনি বুঝে ফেলছেন। উদাহরণস্বরূপ আপনি আমি একদম ভেঙে বলি যে উদাহরণস্বরূপ আপনি বাংলাদেশের পলিটিক্সে সরাসরি কিছু বলতে পারবেন, রাজনীতিবিদের কিছু বলতে পারবেন না, বলতে গেলে একটু সমস্যা হবে, আমি ভয় পাই। এখন কেউ এরকম মনে করলো যে না, আমি তো এভাবে সরাসরি বলতে পারবো না, লেখার মাধ্যমে আপনি উপহাস করলেন। যেমন এনিম্যাল ফার্ম, যে যে জর্জ অরওয়েলের যে বিখ্যাত লেখা, এই এনিম্যাল ফার্মে লেখক আপনার বিভিন্ন চরিত্র আনছে, আপনার কি কি আনছে জানেন? এই আপনার যে বাংলায় আমি বলি, যেমন শুয়োর বা এই টাইপের আর কয়েকটা ক্যারেক্টার আনছে, এই কি যে বলে আপনার ঘোড়া, এই টাইপের কয়েকটা ক্যারেক্টার আনছে। মানে এই টাইপের যে ঘোড়ার মাধ্যমে উদাহরণস্বরূপ আপনার নেপোলিয়নের উপহাস করছেন। আরো কিছু কিছু ক্যারেক্টার আছে যাদের মধ্যে ব্যক্তিকে আপনাকে উপহাস করা হয়েছে। জোনাথন সুইফটের যে গালিভার্স ট্রাভেলস হচ্ছে এ পর্যন্ত লেখা সর্বোচ্চ লেভেলের স্যাটায়ার, যেখানে ইংল্যান্ডের মানে সবকিছুকে, রাজনীতি থেকে শুরু করে মানে সবকিছুকে আপনার স্যাটায়ার করেছে। মানে এমন দেখানো হয়েছে সর্বশেষ যে প্রোটাগনিস্ট ওই ক্যারেক্টার, ওই উপন্যাসে সর্বশেষ উপন্যাসিক এমনটা দেখানো হয়েছে যে উপন্যাসের যে প্রোটাগনিস্ট, মূল চরিত্র, সে মানুষের সাথে বসবাস করতে চায় না, সে ঘোড়ার সাথে বসবাস করতে চায়। মানে সে মানুষকে এতটা স্যাটায়ার করছে। ঠিক আছে, তো এটা স্যাটায়ার হচ্ছে সিরিয়াস বিষয়, যখন সরাসরি বলা যায় না, মানে বিদ্রুপাত্মক হইতে অন্যভাবে প্রকাশ করা হয়, সেটাকে স্যাটায়ার বলে। দেখেন এখানে লেখা আছে, দ্য লিটারি আর্ট দ্যাট ইউজেস অনার অ্যান্ড উইট, মানে অনার হবে না, এটা হিউমার হবে, সরি, এটা হিউমার লিখে দিন একটু, হাস্যরসের আড়ালে, হিউমার অ্যান্ড উইট টু অ্যাটাক অ্যান্ড এক্সপোজ হিউম্যান ফলি, মানুষের মানব যে ভুল ত্রুটি আছে সেগুলো প্রকাশ করার জন্য যে আশ্রয় নেওয়া, সেটাকে স্যাটায়ার বলে। জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেল, এবং একটু আগে যেটা বললাম হচ্ছে কি অ্যানিম্যাল ফার্ম, জর্জ অরওয়েলের লেখা, সেটা হচ্ছে বিখ্যাত স্যাটায়ার। ওকে, তো এই আপনারা একটু দেখার চেষ্টা করেন। তো আমরা এই শীটের সবগুলো দেখাইছি, আপনার ক্লাসগুলো সময় পেলে একটু দেখেন। আর শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, আমি প্রথম দিন আপনাদেরকে একটা একটা লেখকের নামের একটা চার্ট দিয়েছিলাম, ওই এগুলো অবশ্যই পড়বেন। আর আমি তো বারবার বলার চেষ্টা করেছি কোন যুগে কে বিখ্যাত লেখক। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে হয়তো আমি লিটারেচারের ক্লাস পড়াচ্ছি আপনাদেরকে। সবার সুস্বাস্থ্য কামনা করি, আপনারা ভালো থাকবেন। আপনাদের কারো কোনো কিছু বলার আছে, শাকিল বা ইব্রাহিম বা শাশ্বত, কিছু বলতে চান? না স্যার। ইব্রাহিম, শাকিল আছেন নাকি?
জি স্যার আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন না, আমি চেষ্টা করেছি পড়ানোর যতদূর পারি স্বল্পতম সময়ের মধ্যে। হুম, একটু জি ফাস্ট স্যার হয়েছে, একটু ফাস্ট পড়াইছি শেষের দিকে, বাট একটু দেখেন আর কি, সহজ ভাষায় লেখা আছে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।